শুনছেন গল্প স্বল্প 107 FM রেইনবোতে। গল্প স্বল্প, গল্প স্বল্প। গল্পের সব চরিত্র কাল্পনিক, বাস্তবের সঙ্গে এর কোনো রকম মিল সম্পূর্ণ কাকতালীয়। 107 FM রেইনবো কোনো বিশেষ ধর্মীয় বিশ্বাস এবং অলৌকিক ঘটনার সত্যতা নিয়ে নিজস্ব মত পোষণ করে না এবং শ্রোতাদের সব রকম কুসংস্কার থেকে দূরে থাকতে অনুরোধ জানায়। নিছক সৃষ্টির উদ্দেশ্যেই লেখক এই গল্পটি লিখেছেন। 107 FM রেইনবোর গল্প স্বল্পতে আজ শুনবেন শ্রীপর্ণা মিত্রের লেখা অর্চিশ মানির বিয়ে। পুরস্কারপ্রাপ্ত চিত্রনাট্যকার ও লেখিকা শ্রীপর্ণা মিত্র কলকাতাকে কেন্দ্র করে সিনেমা ও সাহিত্যে সমান দক্ষতায় কাজ করে চলেছেন। তাঁর লেখা ছোট গল্প ক্যামেরার কারসাজি ও রেডিও চোরের জন্য তিনি শরৎ জন্মশতবর্ষ পুরস্কারে সম্মানিত হন। 2022-এ মুক্তিপ্রাপ্ত অপরাজিত সিনেমার চিত্রনাট্যের জন্য পশ্চিমবঙ্গে পেয়েছেন বিশেষ সম্মান। পেয়েছেন ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা চিত্রনাট্য হিসেবে বিশেষ পুরস্কার। তাঁর লেখা রহস্য থ্রিলার জয়তী সেন হত্যার রহস্য পাঠক মহলে বিশেষ জনপ্রিয়তা অর্জন করেছে। আজকের গল্প শ্রীপর্ণা মিত্রের লেখা অর্চিশ মানির বিয়ে। গল্পের কথক অর্ণব। অন্যান্য ভূমিকায় কল্পলাল, সোমক, আত্রেয়, রাজীব, অপরূপা, সৌমিক, সুদীপ্ত, অরিজিৎ, গোপা, মৌসুমী, উজ্জ্বল, দেবলীনা, শুক্লা, অর্পণ, তানিয়া, অভিপ্সা ও তাপস। গল্পের সূত্রধার সৌমি। শুরু হচ্ছে শ্রীপর্ণা মিত্রের লেখা অর্চিশ মানির বিয়ে। প্রিয়নগরের কুয়াশামাখা শীতের সকাল। গঙ্গার পাড় ধরে টানা লম্বা রাস্তার ধারের দোকানপাটগুলো একটু একটু করে জেগে উঠছে। মন্দির সংলগ্ন বড় বটগাছের ডালে আয়না ঝুলিয়ে ইটের ওপর বসা দিনের প্রথম খদ্দেরের দাড়িতে বুরুশ দিয়ে সাবান বোলাচ্ছে নাপিত ইয়াসিন। ইয়াসিন দেখে দূর থেকে কুয়াশা ভেদ করে পাজামা পাঞ্জাবি আর হাফ সোয়েটার পরিহিত বদ্রীনাথ মুখুজ্জে মাফলারে কান মাথা ঢেকে সাইকেল চালিয়ে আসছে। ইয়াসিন হাঁক পাড়ে, আরে বদ্রীনাথ দাদা যে, তো ইতো সকাল সকাল কোথায় চললেন? মাখনবাবুর হাটে যাচ্ছি ইয়াসিন ভাই, আজ ভাইপোর জন্মদিন। আরে বাবা, আপনাদের মুখার্জি ভিলায় আজ তাহলে জোর খাওয়া দাওয়া হবে তো? হ্যাঁ, তা হবে। মুখার্জি মেডিকেল খুলবে না আজ? রাতে বন্ধ, সকালটা ভাইপো সামলে নেবে বলেছে। চলি ইয়াসিন ভাই। সাইকেল সমেত বদ্রীনাথ তেঁতুলতলা ঘাট পেরিয়ে ডান দিকে মেকে যায়। খদ্দের ইয়াসিনকে জিজ্ঞেস করে, অর্চিশ মান এখন প্রিয়নগরে আছে নাকি? পরশুই তো ওদের দোকানে গেলাম, ওই ছেলেটাকে বেড়ালে কামড়েছে, তা কেদার দাই ইঞ্জেকশন দিয়ে দিলেন। বললেন যে ছেলের এখন সময় নেই, এমডি কমপ্লিট না করা অবধি আর এদিকে আসবে না। ইয়াসিন নিপুণ দক্ষতায় খুর দিয়ে দাড়ি কাটতে কাটতে গম্ভীরভাবে উত্তর দেয়, ডাক্তার ৩৫ মুখার্জি এখন পড়াই, ইমতেহান, ইঞ্জেকশন সব মল্লিক বাড়িতে চলছে। মল্লিক বাড়ি? সেখানে কার আবার কি হলো? প্রিয়নগর স্টেশনে কার্তিকের চায়ের দোকান। সকাল সকাল চা পাউরুটি ঘুগনি সমেত জোর আড্ডা চলছে এলাকার মুরব্বীদের মধ্যে। বাজারের খালি ব্যাগ হাতে অমলকান্তি মল্লিক এসে ঢোকে। অমলকে দেখে কার্তিক হৈ হৈ করে ওঠে। আরে এসো এসো অমল, এসো। চক্রবর্তী, তোমার সঙ্গে তো ওর আলাপ নেই। এ অমল, এ হলো আমার বড় সম্বন্ধী, পান্ডুয়ায় বাড়ি। আর ও হলো অমলকান্তি মল্লিক। ওরা এখানকার 5 পুরুষের সোনার ব্যবসায়ী। অমল ও চক্রবর্তী নমস্কার ও প্রতি নমস্কার করে। কার্তিক বলে চলে, অমল সেদিক দিয়ে কিছুই না, ছোটবেলায় স্বপ্ন দেখতো বড় হয়ে সিনেমার হিরো হবে। কন্দর্পকান্তি চেহারাখানাও ছিল। আমাদের প্রিয়নগর দর্পণীতে নিয়মিত অভিনয় করত, হিরোর পাঠ, বুঝেছ? এই এত সব করেও যখন অমল বিকমে ফার্স্ট ক্লাস পেল, ওর বাপ ঠাকুরদা বুঝে গেল অমলের দ্বারা আর যাই হোক
সোনার ব্যবসা হবে না। তো অমল এখন কলকাতার একটি নামকরা সওদাগরি অফিসে সিনিয়র অ্যাকাউন্ট ম্যানেজার। কার্তিক অমলকে কাঁচের গ্লাসে চা এগিয়ে দিতে দিতে বলে, না, বাড়িতে যতই ভালো খাওয়া দাওয়া হোক না কেন, রোজ সকালে এই কার্তিকের দোকানের 4-5 কাপ চা না খেয়ে অমলদা কলকাতা যাওয়ার ট্রেন ধরতেই পারে না। অমল হাত বাড়িয়ে চাটা নিতে যাচ্ছিল, হঠাৎ ঘাবড়ে গিয়ে হাতটা তুলে নিল, কারণ সামনে এসে দাঁড়িয়েছে অমলের একমাত্র মেয়ে রুক্মিণী ওরফে রুকু। রুকু মর্নিং ওয়াকে বেরিয়েছিল, পরনে ট্র্যাকস্যুট আর পায়ে রানিং শু। রুকু অমলের হাতের খালি থলেটার দিকে কটমট করে তাকিয়ে আছে। এ কি বাবা, তুমি এখনো বাজার যাওনি? এরপর আর ভেটকির ফিলে পাবে বলো তো? এমনিতে বিয়ের সিজন চলছে এখন। আমি তো শ্রীকান্তকে ফোন করলাম এখান থেকে, বললাম আমার জন্য 12টা ফিলে রেখে দিতে। রুকুর মুখ রক্তবর্ণ হয়ে ওঠে। সে পকেট থেকে একটা মোবাইল বের করে। তোমার ফোন আমার ঘরে কাল রাত থেকে চার্জ হচ্ছিল। আর কিছু বলবে? বেগতিক দেখে অমল উঠে পড়ে, রুকুকে এক পাশে টেনে নিয়ে গিয়ে বলে, দেখ রুকু, আমি বলি কি, ওসব ফিলে টিলে ঝামেলা রাখিস নে। এই ওনারা যদি শেষ মুহূর্তে বেঁকে বসেন তখন তো সব জলে যাবে। এটা কি হচ্ছে বাবা? আজ অর্চির জন্মদিন, আমি ওকে কথা দিয়েছিলাম ওর নেক্সট জন্মদিনে নিজের হাতে ফিশ ফ্রাই বানিয়ে খাওয়াবো। তুমি যাও তো নিয়ে এসো। অমল গজগজ করতে করতে ব্যাগ হাতে বাজারের দিকে রওনা দেয়। কি দরকার বাবা এত হ্যাপার? স্টেশন রোডে ভালো রেস্টুরেন্ট হয়েছে, সেখান থেকে খাবার আনিয়ে খাইয়ে দাও। তা না সকাল সকাল যত ঝামেলা। চাটাও ঠিক মতো খেতে পারলাম না। চায়ের দোকানের কোণে একটি বেঞ্চিতে আধশোয়া হয়ে থাকা একটা পাগল উঠে বসে। মল্লিক বাড়িতে এই সানাই বাজার সময় হয়ে এলো। তা হয়ে এলো, তবে সানাইটি বাপ বেটি যাকে পাত্র হিসেবে পছন্দ করেছে তার জন্য বাজবে, নাকি অন্য কারোর জন্য, এখন সেটাই দেখার। এক বয়োজ্যেষ্ঠ ব্যক্তি কাগজে যুদ্ধের খবর পড়ছিলেন। তিনি এবার নড়ে চড়ে বসেন। হ্যাঁ, বললো কি? অমল মেয়ের জন্য পাত্র ঠিক করে ফেলেছে? কে সে? একটু সবুর করো কর্তা, যুদ্ধ এবার তোমাদের প্রিয় নগরেই লাগলো বলে। বাজার ভর্তি ব্যাগ সাইকেলের রডে চাপিয়ে তড়িঘড়ি করে বাড়ি ফিরছে বদ্রীনাথ। মল্লিকদের ঘাটে ঢোকার গেটের কাছে প্লাস সাইন দেওয়া একটা বাইক পার্ক করা রয়েছে। দেখতে পায় সে। কৌতূহলী হয়ে সে সাইকেল থেকে নেমে পড়ে। সাইকেলটা ঘাটের পাঁচিলে হেলান দিয়ে রেখে নিচের দিকে উঁকি মারে। বদ্রীনাথ দেখে একটা আম গাছের নিচে বসে আছে অর্চি। সামনে দাঁড়িয়ে রুক্মিণী হাত পা নেড়ে কি সব বোঝাচ্ছে। বদ্রী কপাল চাপড়াতে চাপড়াতে তরতর করে ঘাটের সিঁড়ি বেয়ে নেমে আসে। হায় 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 হায়, আরে ভাইপো, তোর ভরসায় আমি আজ দোকানে না গিয়ে হাটে গেলাম, আর তুই কিনা এখানে বসে প্রেম করছিস? আরে কি মুশকিল, আমি তো দোকানেই যাচ্ছিলাম, জরুরি দরকার বলে ওই তো আমাকে এখানে টেনে নিয়ে এলো। সে কি, আজ দোকান খোলা নাকি? আমি তো ভেবেছিলাম কেদারবদ্রী মেডিকেল হল আজ বন্ধ থাকবে, তাদের একমাত্র উত্তরাধিকারীর জন্মতিথি উপলক্ষে। ফাজলামি রাখ দে পোমে, দরকারি কথাটা ফোনে বলা যেত না? না, যেত না। একটা গোলমাল হয়ে গেছে কাকামণি। আমাদের ব্যাপারটা না আমার বড় জেঠু জেনে গেছে। সে কি? এই জন্যই বলি তোরা প্রিয়নগরে এত বেশি দেখা সাক্ষাৎ করিস না। কলকাতাতে তো দেখা হয়ই তোদের। আরে কলকাতাতেই তো দেখে ফেলেছে আমাদের। আমরা সিনেমা দেখে হাত ধরাধরি করে হল থেকে বেরোচ্ছিলাম, বড় জেঠু কাউকে সেদিন ব্যবসার কাছে কলকাতা পাঠিয়েছিল। সে দেখতে পেয়ে জেঠুকে সব বলে দিয়েছে। উফ, অদ্ভুত লোকজন সব এখানকার, পেটে কোনো কথা রাখতে পারে না। তা জেঠু কি বলছে এখন? জেঠুকে মা বাবা মিলে অনেক কষ্টে ম্যানেজ করেছে, কিন্তু জেঠুর ওই একটাই শর্ত আছে। কি শর্তটা শুনি একবার। আগামী বসন্ত পঞ্চমীর দিন আমাদের দুজনকে রেজিস্ট্রি করে বিয়েটা সেরে নিতে হবে। ও, তাহলে তো মিটেই গেল। মানে তোমরা কি পাগল হয়েছো নাকি? বাড়িতে বাবা এখনো কিছুই জানে না। জানলে কি হবে আমি কল্পনাও করতে পারছি না। আরে বাবা, ওনাকে এবার সব কথা জানিয়ে দাও না অর্চি। এই না 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 না, সে এক কেলেঙ্কারি হবে। আরে তুমি তো জানোই যে এক সময় তোমার পিসির সঙ্গে কাকামুনির একটা সম্পর্ক হয়েছিল। তখনকার দিনে প্রেমকে তো এত সহজভাবে মানুষ নিত না, সেই কারণেই আমার ঠাকুরদা এই বিয়েতে রাজি হননি। আর সেই আগেই তোমার জেঠু রাতারাতি পাত্র দেখে তোমার পিসির বিয়ে দিয়ে দিলেন। আর কাকামণি বেচারা মনের দুঃখে
সারা জীবন তার বিয়েই করলো না। বদ্রীনাথ দুঃখী দুঃখী মুখ করেন। আমার পিসির বা বিয়ে করে কি লাভ হলো বলো তো অর্চি? বিয়ের কদিন পরেই ব্রেন টিউমার ধরা পড়ল। পিসেমশাই হাজার চেষ্টা করেও পিসিকে বাঁচাতে পারলো না। এখন পিসেমশাই দিব্যি আবার বিয়ে করে ঘর সংসার করছে। এদিকে পিসি বেচারা একা একা এদিক ওদিক ঘুরে বেড়ায়। বদ্রী চমকে গিয়ে ইশারায় রুকুকে চুপ করতে বলে। মানে কি বলতে চাইছো তুমি? পিসি আবার কোথায় ঘুরে বেড়ায়? রুকু কিছু বলার আগেই তার মাথায় একটা আমের আঁটি ঠকাস করে এসে পড়ল। রুকু ওপরের দিকে তাকালে দেখতে পায় পিসি জগদ্ধাত্রী গাছের মগডালে পা ঝুলিয়ে বসে ঠোঁটে ডান হাতে তর্জনী ঠেকিয়ে চুপ করতে বলছে। বদ্রীনাথও ওপরের দিকে তাকায়। বদ্রী ঘাবড়ে গিয়ে চোখ নামায়। তাদের দেখে অর্চি ওপরে তাকায়, কিন্তু কিছুই দেখতে পায় না। এই রুকু, তুমি নেক্সট কবে তোমাদের স্পোর্টস একাডেমি যাবে বলো তো? একজন ভালো সাইকিয়াট্রিস্ট দেখিয়ে দেবো তোমাকে। আজকাল প্রায়ই দেখছি পিসিকে নিয়ে এমন সব কথাবার্তা বলছো। এটা কিন্তু একটা সাইকিয়াট্রিক ডিসঅর্ডারের লক্ষণ। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। আমি একেবারেই মিসেস রুক্মিণী মল্লিক মুখার্জি হয়ে তারপরেই একাডেমি যাব, বুঝেছো? উফ, কি যাতা বকছো তুমি রুকু। বিয়ে, রেজিস্ট্রি, তাও আবার এই বসন্ত পঞ্চমীতে। ইটস ইম্পসিবল, রাদার মোর দ্যান ইম্পসিবল, ঠিক আছে? আচ্ছা শোনো, আমার কথাটা শোনো। আজ সন্ধেবেলা তোমাদের সকলের আমাদের বাড়িতে নিমন্ত্রণ। সেখানেই জেঠু তোমার বাবার কাছে এই রেজিস্ট্রির প্রস্তাবটা রাখবেন। যদি তোমার বাবা রাজি হন তবেই উনি শান্ত হবেন, নইলে কিন্তু কি হবে আমরা কেউই জানি না। এই নেমন্তন্ন মানে কিসের নেমন্তন্ন? ফিশ ফ্রাইয়ের। হ্যাঁ, কিন্তু কে করলো এই নেমন্তন্নটা? আমরা তো কোনো নেমন্তন্ন পাইনি। আরে বাবা, পাবে। একটু পরেই অনুকূল যাবে নিমন্ত্রণের চিঠি নিয়ে। কেমন? কে অনুকূল? ওই তোমাদের সেই বুড়ো দারোয়ান, একসময় যাকে দিয়ে তোমার জ্যাঠা জগদ্ধাত্রী পিসির মৃত্যুর সংবাদ পাঠিয়েছিল আমাদের বাড়িতে। আরে তোমরা কি পাগল হয়েছো নাকি? দেখ ভাইপো, একদিন না একদিন এটা তো ফেস করতেই হতো। আজই যখন ব্যাপারটা হয়ে যাচ্ছে, অসুবিধে কোথায়? ঠিক আছে, বেশ। আমি তাহলে বাড়ি গিয়ে বাবাকে সব জানাচ্ছি। তারপর তাকে নিয়ে নেমন্তন্ন খেতে যাবো নাকি সদর হাসপাতাল দৌড়বো, সেটাই দেখার এখন। অর্চি ঘাটের সিঁড়ি দিয়ে দৌড়ে দৌড়ে উঠতে থাকে। নিচ থেকে বদ্রী চেঁচাতে থাকে, ভাইপো, আরে ও ভাইপো! গাছের মগডাল থেকে এক লাফে নামে জগদ্ধাত্রী ঠিক বদ্রীর সামনে। বদ্রী চমকে ওঠে। অর্চি হুড়মুড় করে বাইক চালিয়ে বেরিয়ে যায়। তোমার জন্য আমি ওকে জন্মদিনের দিন এতটা কষ্ট দিলাম পিসিমণি। কি হতো কথাটা যদি আমি দুদিন বাদে বলতাম ওকে? ও, তার মানে আজকেই নেমন্তন্ন করার ব্যাপারটা তোমার চক্রান্ত, তাই ভাবছি। নিজের জন্য তো কখনো মুখটা খুলতে পারিসনি, আজ ভাইফোঁটার জন্য অন্তত খুলিস। বদ্রী রেগে মেগে বাড়ির দিকে রওনা দেয়। রুকু আর জগদ্ধাত্রী ঘাটে এসে বসে। শোন রুকু, একবার যখন শক্ত হতে পেরেছিস আর নরম হবার চেষ্টা করিস না। ওই পশুপতি মুকুজ্জে আর তার ছেলে কেদার যে কি জিনিস সেটা তো তুই জানিস না। তুই তখন অনেক ছোট, তোর মনে থাকবার কথা নয়। বাপ বেটা মিলে আমার জীবনটাকে একবারে তছনছ করে দিয়েছিল। তোর সঙ্গে এই জিনিস আমি কিছুতেই হতে দেব না। আচ্ছা পিসিমণি, তুমি কাকামণির সঙ্গে পালিয়ে গেলে না কেন? বদ্রিটা কাপুরুষ ছিল তো, পালাবে কি? বাপ দাদার ওপর কথাই বলতে পারতো না। কিন্তু জানিস তো, ওর চিনা ওরকম নয়। ও কিন্তু নিজের জন্য ভয় পাচ্ছে না, ভয় পাচ্ছে ওর বাবা যদি রেগে গিয়ে অসুস্থ হয়ে পড়ে সেই জন্য। এই চাপটুকু না দিলে ওর চেয়ে দিনের পর দিন বাপের থেকে সব কথা লুকিয়ে রাখতো। সেটা তো তোর জন্য ভালো হতো না, না রুকু? মুখার্জি ভিলায় কেদারের শোবার ঘরে পাজামা পাঞ্জাবি পরা কেদার টেবিলের ড্রয়ার খুলে নিজের পার্সটা বের করেন। টেবিলের ওপর থেকে একটা খাম নেন। পার্স থেকে কিছু 500 টাকার নোট গুনে খামের মধ্যে ভরেন। পাশের দেওয়ালেই স্ত্রী অন্নপূর্ণার ছবি, মালা পরানো। আর কটা নোট ভরো না, চিরকালের হার কিপটে। এই এই বাজে কথা বলো না তো। কিছুদিন আগেই তোমার ছেলেকে লেটেস্ট মডেলের বাইক দিয়েছি। এখন আর আমার কাছে টাকা নেই। আরে গাড়ি বাড়ি ছাড়াও মানুষের চাওয়ার অনেক কিছু আছে। কি? ও তুমি বুঝবে না। আরে কি বলতে চাইছো খোলসা করে বলো না। তোমাদের মা ছেলের এই এক সমস্যা। বাবুটাও আজকে সকাল থেকে দেখছি মুখটা কেমন শুকনো করে ঘুরে বেড়াচ্ছে। কি হয়েছে কিছুই বলতে চাইছে না। শোনো না, আমাকে একটা কথা দেবে? কি কথা? আমার বাবু সোনা যদি আজ তোমার কাছে কিছু চায়, তুমি কিন্তু না বলবে না, দিয়ে দেবে। এই অন্নপূর্ণা, বলছি তুমি আমায় কোনো কিছুতে ফাঁসাতে চাইছো না তো? আমি আর কোনো কথা বলবো না। তুমি শিগগির বাইরে যাও, ছেলের খাবার সময় হয়ে এলো। অন্নপূর্ণা আবার ছবি হয়ে যান। খাবার টেবিলে কাঁসার থালাবাটিতে পঞ্চব্যঞ্জন সাজানো হয়েছে 3 জনের জন্য। অর্চির থালার পাশে মোক্ষদা ঝি
ঘিয়ের প্রদীপ, শাক, আশীর্বাদের ধানদুব্য ইত্যাদি গুছিয়ে রাখছে। কেদারনাথের খাস চাকর প্রহ্লাদ কাঁধের গামছা দিয়ে অর্চির চেয়ারটা মুছে ডাকে, বদ্দাবাবু, ছোদ্দাবাবু, দাদা ভাই, খাবার রেডি, সবাই চলে এসো। হই হই করতে করতে কেদার ও বদ্রি বেরিয়ে আসে। অর্চি বেজার মুখ করে বেরোয়, চেয়ারে এসে বসে। এই মোক্ষদা, পায়েসটা ভালো করে রেঁধেছিস তো আজকে? চেষ্টা করেছি গো বাবু, তবে গিন্নিমার মতো কি আর হয়েছে? আরে হয়েছে হয়েছে, রেসিপি তো সব বৌদির, মোক্ষদা তো খালি খুন্তি নেড়েছে। দাদা তুমি চট করে আশীর্বাদটা সেরে ফেলো দেখি, আমার আর তর সইছে না। মোক্ষদা প্রদীপটা জ্বালিয়ে দেয়, শাঁখটা তুলে নেয়। কেদার ধানদুব্বা দিয়ে আশীর্বাদ করে। মোক্ষদা শাঁখ বাজায়। অর্চি বাবার পায়ে হাত দিয়ে প্রণাম করে। কেদার 1 চামচ পায়েস ছেলের মুখে দেয়। বদ্রি সহ চাকর বাকরেরা হাততালি দেয়। কেদার পকেট থেকে খামটা বের করে ছেলের হাতে দেয়। এই নে, তোর যা ইচ্ছে কিনে নিস। তোর মা তো নিজেই সব কেনাকাটা করতো। আমি তো আর অত শত জানি না তোর কি পছন্দ কি অপছন্দ, তুই কিনে নিস। বদ্রি আশীর্বাদ করতে এগিয়ে আসে। তা বাজেটটা একটু বাড়িয়েছো তো দাদা, নাকি খামে এবারও নোটের সংখ্যা একই আছে? বদা, তুই নিজে কিপ্টের গাছ হয়ে আমাকে আওয়াজ দিস কোন মুখে? আমার খামেতে তাও নোট আছে। নিজে তো অসীমের খুড়তুতো বোনের বিয়েতে খালি খাম দিয়ে এসেছিলি। অসীমের কাকা যখনই দোকানে আসে একবার করে কথাটা শুনিয়ে যায়। বদ্রি পাত্তা না দিয়ে আশীর্বাদ করে ভাইপোকে। মোক্ষদা শাঁখ বাজায়। অর্চি কাকাকে প্রণাম করে। বদ্রি পকেট থেকে একটা 500 টাকার নোট বের করে। ভাইপো, এইসব কথা বিশ্বাস করিস না রে। ওরা একটা খালি খাম পেয়েছিল ঠিকই, কিন্তু তাতে তো আর লেখা ছিল না যে বেস্ট উইশেস ফ্রম বদ্রীনাথ মুখুজ্জে। যত বাতিলাবাজি। না না না, এটা রাখ রাখ রাখ, সামনে আবার বড় অকেশন আসছে, তখন বড় বাজেট পাবি। অর্চি চমকে কাকার দিকে দেখে। কেদার ভাত ভেঙে শুক্তো ঢালছিলেন। চমকে তাকান। বড় অকেশন মানে? সামনে কিসের অকেশন আসছে রে বদা? আরে ভাইপো এমডি হয়ে গেলে ধুমধাম করে পার্টি হবে না? বাবু, বাবু, এবার আদা জল খেয়ে লেগে পড়। ভালো মার্কস নিয়ে এমডি কমপ্লিট করতে হবে। আমার তো আর ডাক্তার হওয়া হলো না। বন্ধুর বোনের বিয়েতে নেমন্তন্ন খেতে গিয়ে জানতে পারলাম পাত্র পাগল। পাত্রীকে লগ্নভ্রষ্টা হওয়ার হাত থেকে বাঁচানোর জন্যে আমিই শহীদ হয়ে গেলাম। কেদারকে অস্বস্তির হাত থেকে বাঁচাবার জন্য সদর দরজায় বেল বেজে উঠল। অর্চি দুম করে উঠে পড়ে। ওহো, এই অবেলায় আবার কে এলো? এই বাবু, তুই উঠছিস কেন? আরে জন্মদিনে খেতে খেতে উঠতে নেই, তুই বস। অর্চি আবার বসে পড়ে। আমি দেখছি। প্রহ্লাদ বেরিয়ে যায়। এ শিওর অনুকূল। অনুকূল? সে আবার কে? ট্যাঙ্ক খালির জমিদারের দূত। মানে? বাইরে থেকে একটা গোলমালের আওয়াজ আসে। প্রহ্লাদের গলা। এই ঘরে ঢুকবে না, বাবুরা খাচ্ছেন। ঢুকবে না, ঘরে ঢুকবে না, বাবুরা খাচ্ছেন। ভেতরে যাবো, ভেতরে যাবো, ভেতরে। প্রহ্লাদের সঙ্গে চেঁচামেচি করতে করতে খয়াটে চেহারার বুড়ো অনুকূল ঘরে প্রবেশ করে। হাতে একটা পুঁথির মতো রোল করা কাগজ। এটা কে রে? বাবু, এটা অনুকূল, সেই বকুলতলার ইয়েদের পুরনো দারোয়ান। মল্লিক বাড়ির দরওয়ান অনুকূল? হ্যাঁ, ও বেঁচে আছে? এর তো তখনই প্রায় 90 ছুঁই ছুঁই বয়স হয়েছিল। আর এখন 105। 95? বাজে কথা বলো না। তোমার 95 হলে আমি এখন 40-এর জোয়ান। এই চুপ করবি তোরা? এই এই কি ব্যাপার, কেন এসেছো তুমি? মল্লিক মশাই নেমন্তন্নের চিঠি পাঠিয়েছেন। কোন মল্লিক? আগে বড় মল্লিক ছোট মল্লিক দুজনেই। ঠিক আছে ঠিক আছে, চিঠি তুমি প্রহ্লাদের হাতে দিয়ে চলে যাও। মল্লিক মশাই বলেছেন বড় মুখার্জি বাবুর হাতে দিতে। ঠিক আছে ঠিক আছে, চিঠিটা ওই টেবিলের উপর রেখে যাও। আর প্রহ্লাদ, ওকে একটু মিষ্টি খাইয়ে দিস। হ্যাঁ, মা বলতো ছেলেপুলের জন্মদিনে বাড়িতে আয়ুষ্মান লোকজনের আসা শুভ লক্ষণ। অনুকূল বড় টেবিলের এক প্রান্তে রোল করা কাগজটা রাখে। 105 বছর বয়সে আর মিষ্টি খেতে হবে না, যত সব। 95। কেদার তার ঘরে চিঠিটা হাতে চিন্তিত মুখে পায়চারি করছে। খাটে অর্চি বসে, খাটের পাশেই বদ্রি বসে।
এতকাল বাদে তুষারকান্তি মল্লিক আমাকে নেমন্তন্ন করেছে কেন? তাদের সঙ্গে তো বহুকাল আমাদের মুখ দেখা দেখি নেই। বদ্রি অর্চিকে ইশারা করে। বাবা, আসলে আমাদের ওরা নেমন্তন্ন করেছে রুকু, মানে রুক্মিণীর জন্য, অমল কাকার মেয়ে রুকু। অমলের মেয়ে? সে তো পুঁচকে মেয়ে, এইটুকু। না দাদা, রুক্মিণী অনেক বড় হয়ে গেছে। আর তোমার ছেলের কাছাকাছি বয়স হবে, দুজনের দিব্যি বিয়ে দেওয়া যায়। অর্চি ফ্যাকাশে মুখে বাপের দিকে তাকায়। বিয়ে? আমি হঠাৎ এখন আমার ছেলের বিয়ে দিতে যাব কেন, তাও আবার ওই বাড়ির মেয়ের সঙ্গে? কারণ তোমার ছেলে ওই বাড়ির মেয়ের সঙ্গে ভাব ভালোবাসা করেছে। কারণ ওরা দুজনে একদমই আমার আর জগদ্ধাত্রীর মতো ভীতু নয়। কারণ ওরা দুজনেই স্বাবলম্বী। কারণ ওদের বিয়ে তুমি না দিলে ওরা নিজেরাই বিয়ে করে ফেলবে। বলে ফেলেছি, জগদ্ধাত্রী আর আমায় কাপুরুষ বলতে পারবে না। কি বলছিস তুই বদা? হ্যাঁ, ঠিকই বলছি দাদা। বাবু, রুকু খুব ভালো মেয়ে বাবা, প্রচুর মেডেল পেয়েছে। মেডেল? মেডেল পেয়েছে কেন? রুকু খুব নামকরা ব্যাডমিন্টন প্লেয়ার বাবা, আর বলছি যে বিয়ের পরও কিন্তু খেলাটা চালিয়ে যাবে। বাড়ির বউ ব্যাডমিন্টন খেলবে? দেখো দাদা, স্পোর্টস মেডিসিনের বাজার এখন কিন্তু বেশ ভালো। রুকু এ ব্যাপারে তোমায় অনেক হেল্প করতে পারবে। হ্যাঁ রে বদা। দাদা, আচ্ছা আচ্ছা, তোরা ভাব ভালোবাসা করার জন্য সবসময় ওই বাড়ির মেয়েকেই খুঁজে পাস কেন রে? কেন? স্ত্রীর ছবির দিকে চোখ যায় কেদারের। অন্নপূর্ণা, এই ছিল তোমার মনে? অন্নপূর্ণার মুখে একগাল হাসি। মল্লিক বাড়ির বসার ঘরটিকে খুব সাজানো হয়েছে। রুকুর মা বর্ণালী খুব সেজে গুজে বসার ঘরে শেষ মুহূর্তের সাজসজ্জা দেখে নিচ্ছেন। রুকু সেজে গুজে ঘরে আসে। আয়, খুব সুন্দর দেখাচ্ছে। সব সময় তো প্যান্ট শার্ট পরে থাকিস, মেয়েটা যে আমার এত সুন্দর বুঝতেই পারি না। প্যান্ট শার্ট নয় মা, ওটা ট্র্যাক স্যুট। ওটা পরে দৌড়ানোর যে কি সুবিধে তুমি ভাবতেই পারবে না। সব সময় অত দৌড়ে বেরোলে হয় না মা, মাঝে মধ্যে একটু থিতু হওয়ারও দরকার আছে জীবনে। তাই তো তোমরা আমাকে এত তাড়াতাড়ি বেঁধে ফেলতে চাইছো। বাধা তো তুমি নিজেই পড়ে গেছো মা। আমরা সেই বাধাটায় যাতে কোনো বাধা না পড়ে সেটাই সিকিউর করতে চাইছি। দেখ, ওই বোধহয় ওরা এসে গেল। এই রুকু, এই যা তো, তোর বাবাকে জেঠুকে ডাক। হ্যাঁ হ্যাঁ, ডাকছি ডাকছি। শোনো না, ততক্ষণ তুমি একটু কেদার মুখুজ্জিকে ফিল্ডিং করো। হ্যাঁ। রুকু ভেতরে চলে যায়। উফ, মেয়ে বটে একটা। এই মেয়ে শ্বশুর বাড়িতে যে কি মান সম্মান রাখবে আমাদের। বর্ণালী দরজা খোলেন। কেদারনাথ, বদ্রীনাথ ও অর্চিষ্মান দাঁড়িয়ে আছেন। সুন্দর ঝলমলে সাজে বর্ণালীকে দেখে তাদের বেশ চোখ ধাঁধিয়ে গেছে। আরে আসুন আসুন, কি সৌভাগ্য আমাদের। দাদা, আমাকে চিনতে পারছেন? আমি বর্ণালী। আসুন আসুন, বসুন। কেদার একটা সিঙ্গেল সোফায় এসে বসে। সমু ও বদ্রী 3 সিটার সোফায় বসে। বর্ণালী কেদারের পাশে একটা মোড়া টেনে বসে। যাক, আপনারা যে এতদিনে আমাদের বাড়ি আসার সময় পেলেন, এটাই তো অনেক। সারাদিন ব্যবসা সামলে আমার আর কোথায় যাওয়ার সময় হয় না। হ্যাঁ, আমারও তো একই ব্যাপার। যাওয়া বলতে মাঝে মাঝে ওই কলকাতায় ওষুধের স্টক তুলতে যাওয়া। আর এই ভাইপোটার জন্য মন কেমন করলে সল্টলেকের ফ্ল্যাটে গিয়ে একটু দেখে আসি, এই আর কি। আচ্ছা, বলছি অমল কাকাকে তো দেখছি না। হ্যাঁ, ও আসছে, দাদাও আসছেন, মেয়েকে পাঠিয়েছি ডাকতে। কি গো, কি গো, তোমাদের হলো? ভেতরের দরজার পর্দা ঠেলে অমল ও তুষারকান্তের সঙ্গে রুকু প্রবেশ করে। কেদার অপলকে রুকুর দিকে চেয়ে আছে। সবাই নমস্কার ও প্রতি নমস্কার করে। অমল 3 সিটারে সমু ও বদ্রির মাঝখানে এসে বসে। তুষার কেদারের ঠিক উল্টো দিকে সিঙ্গেল সিটারটায় বসে। দাদা, এই যে এই আমার মেয়ে রুক্মিণী, আমরা ওকে রুকু বলে ডাকি। রুকু প্রণাম করে কেদারকে। আরে থাক থাক থাক, অনেক বড় হয়ে গেছে। আমি ওকে এইটুকুনি দেখেছিলাম। খুশি হও মা। রুকু বদ্রিকেও প্রণাম করে। বদ্রি মাথায় হাত দিয়ে আশীর্বাদ করে। রুকু জ্যাঠার পাশে একটা মোড়ায় এসে বসে। তুষারকান্তি কেদারের উল্টো দিকে বসে এতক্ষণ কেদারকে মাপছিলেন।
তা কেদারবাবু, আপনি সব শুনেছেন তো? কি কারণে আপনাকে এত বছর পর এ বাড়িতে পায়ের ধুলো দিতে হলো? শুনেছি, না শুনলে আসবো কেন? আচ্ছা, এখন এখন এসব কথা থাক না। আজ ওর চিসমানের জন্মদিন, একটু খাওয়া দাওয়া হোক না। হ্যাঁ, রুকু নিজের হাতে ফিশ ফ্রাই করেছে সবার জন্য। গরম গরম খেয়ে নিলে ভালো হয়। আনতে বলি? অমল, বর্ণালী, তোমাদের অত ব্যস্ত হতে হবে না। আমি আজ এসেছি যখন, ফিশ ফ্রাই খেয়েই বাড়ি যাব। কিন্তু তার আগে কিছু কাজের কথা সেরে ফেলি, কেমন? হ্যাঁ, আমিও তো সেটাই চাইছি। ইনফ্যাক্ট আমি তো খুব অবাক হয়ে যাচ্ছি তোমরা এসেছো দেখে। আমাদের সে একই মল্লিক বাড়ি, সোনার বেনে পরিবার। তোমরাও সেই মুখুজ্জেই আছো। তা সেবার বাপ বেটায় অত বিরোধিতা করলে এবার তোমাদের অবস্থানটা কোন দিকে ঠিক ধরতে পারছি না তো। তোমার কাজের লোককে ফিশ ফ্রাইয়ের ট্রে হাতে এন্ট্রি নিতে বলো, নইলে আর যুদ্ধ কেউ আটকাতে পারবে না বলে রাখছি। আরে আমিও তো তাই চাইছি। তোমরা চুপ করো না, বাবার একটা আউটবাস্ট দরকার আজকে। তুষারদা, আমি আজ এ বাড়িতে আসতে রাজি হয়েছি সম্পূর্ণ অন্য একটা কারণে। কি কারণ দাদা? ওকে আমি প্রথম দেখি জগদ্ধাত্রী যেদিন মারা যায়। নার্সিং হোম থেকে ডেড বডি এ বাড়িতে আসার পর আমি সেদিন এসেছিলাম জগদ্ধাত্রীকে শেষ দেখা দেখতে। বাজে কথা, কেউ দেখেনি তোমায়। তোমরা ব্যস্ত ছিলে তাই খেয়াল করনি তুষারদা। দাদার সঙ্গে সেদিন কিন্তু আমিও ছিলাম। ওই মেয়েটা তখন এইটুকু পুঁচকে এক কোণে একা একা দাঁড়িয়ে কাঁদছিল, আর নিজের মনে বলে যাচ্ছিল, পিসির যদি এখানে বিয়ে হতো তাহলে পিসি মরতো না। পিসির দূরে বিয়ে হলো, পিসি আমাকে দেখতে পেল না, তাই পিসি মরে গেল। ঠিকই তো, জগদ্ধাত্রীর এখানে বিয়েটা তো তোমার জন্যই হলো না। তোমার বাবা পুরনো দিনের মানুষ, ঠিক আছে, তিনি আপত্তি করতেই পারেন, কিন্তু তোমার তো উচিত ছিল তাকে রাজি করানো। ফিশ ফ্রাই অমল, ফিশ ফ্রাই জলদি। বাবাকে রাজি করানোর সময়টা কি তুমি দিয়েছিলে তুষারদা? যেদিন তিনি না বললেন তারপরের দিনই তো তুমি তোমাদের গ্রামের বাড়ি গিয়ে জগদ্ধাত্রীর বিয়ে ঠিক করে ফেললে। ফেরার পথে সানাইওয়ালা, প্যান্ডেলওয়ালা সবাইকে খবর দিয়ে এলে তোমার বাড়িতে নহবতখানা বসে গেছে। আমি তখন আর কাকে কি বলে রাজি করাবো বলো তো? কে শুনবে তখন আমার কথা? বদ্রি এবার আঙুল দিয়ে অমলের কোমরে একটা খোঁচা মারে। অন্তত চাটা বলে দি কেদারদা। ওই ফিশ ফ্রাইটা আনতে বলো। এই তুষারদার সঙ্গে বকে বকে আমার খিদে পেয়ে গেছে। আমি যাচ্ছি। এই দাঁড়া দাঁড়া, আমিও যাব। আমিও দেখে আসি। বদ্রি অমলকে টেনে বসিয়ে দেয়। বাহ, বেশ কায়দা করে আমাকেই ভিলেন বানিয়ে দিলে। কিন্তু ব্যাপারটা মোটেই এতটা সহজ ছিল না। তোমারও অনেক দোষ ছিল কেদার, ঠিক আছে? বসো বসো তুষারদা, বসো। আরে ওসব পুরনো কথা ছাড়ো, আজকের আলোচ্য বিষয় নিয়ে এবার কথা হোক, কেমন? কি কথা? দেনা পাওনা? কেদার মুখুজ্জে বিজনেস এক্সেলেন্স অ্যাওয়ার্ড উইনার 2022, তাকেও বলবে দেনা পাওনার কথা? বর্ণালী ও রুকু কাজের মেয়ে চিত্রাকে নিয়ে ফিশ ফ্রাই সমেত প্রবেশ করে। চিত্রা সকলকেই ফিশ ফ্রাইয়ের একটা প্লেট দেয়। কেদার, বদ্রি ও অর্চি যথাক্রমে ফিশ ফ্রাই কামড় দেয়। ফাটাফাটি। অমৃত, অসাধারণ। বেশ ভালোই হয়েছে। থ্যাঙ্কস। তা তুমি যেন কি কাজের কথা বলবে বলছিলে কেদার? হ্যাঁ, শোনো অমল, শোনো বর্ণালী, তুষারদা ঠিকই বলেছেন। অতীতে আমার বাবার একটা জেদের জন্য তোমাদের পরিবারের সঙ্গে যা হয়েছিল তার দায় আমি এড়াতে পারি না, কিন্তু নিজেকে প্রায়শ্চিত্ত করার একটা সুযোগ তো দিতে পারি। তাই তাই এই বিয়েতে আমি মত দিলাম, কিন্তু আমারও একটা শর্ত আছে। আবার শর্ত কেন দাদা? কারণটা হলো আমার ছেলের ভবিষ্যৎ। দেখো, এক্ষুনি বিয়ে থা করে সংসারের মায়াজালে জড়ালে সে তার হায়ার স্টাডিজ কতটা কন্টিনিউ করতে পারবে, কত বড় ডাক্তার হয়ে উঠতে পারবে, সে নিয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে। হয়তো আমার মতো এই মুখার্জি মেডিকেল হলের চক্করেই তাকে বাকি জীবনটা কাটিয়ে দিতে হবে। কি বলতে চাইছো? এখন বিয়ে দেবে না তুমি? দেব, নিশ্চয়ই দেব। এই রেজিস্ট্রি বিয়েটা হবে,
আগামী বসন্ত পঞ্চমীতেই হবে, কিন্তু তারপর আমার ছেলে মন দিয়ে নিজের পড়াশুনো কমপ্লিট করবে। রুকুমার সঙ্গে তার উৎসবে অনুষ্ঠানে নিশ্চয়ই দেখা সাক্ষাৎ হবে, কিন্তু যতদিন না আমি ছেলেকে বড় ডাক্তার করে সামাজিক মতে বিয়ে দিয়ে রুকুমাকে আমাদের বাড়ি নিয়ে যেতে পারছি, ততদিন অবধি ওরা দুজন একসঙ্গে থাকতে পারবে না। আচ্ছা, এটা কি খুব কঠিন শর্ত? ধুর, কঠিন কোথায়, মোদ্দা কথা হলো তোমার মেয়ের বিয়ে ঠিক হয়ে গেল আজ। এই বর্ণালী, সবাইকে ধনঞ্জয় ময়রার মাখা সন্দেশ খাওয়াও। সবাই হৈ হৈ করে ওঠে। বদ্রি হঠাৎ বাগানের দিকে জানলার দিকে তাকিয়ে চমকে ওঠে। জানলায় জগদ্ধাত্রী। তাই ভাবছি কেদার মুখুজ্জ তো এত সহজে বিয়েতে মত দেওয়ার পাত্র নয়। দুজনে একসঙ্গে থাকতে পারবে না? হুম, দেখাচ্ছি মজা। আজ বসন্ত পঞ্চমী, সরস্বতী পুজো। গঙ্গার ধারে ইয়াসিনের সেলুনের রেডিওতে দেবীর বিদ্যা রূপেণ সংস্থিতা রূপ নিয়ে আলোচনা চলছে। ইতস্তত সাইকেল বা স্কুটিতে হলুদ পাঞ্জাবি ও হলুদ শাড়িদের দেখা যাচ্ছে। সকলেরই পুষ্পাঞ্জলি দিতে যাওয়ার তাড়া। মল্লিক বাড়িতে রুকুর ঘরে রুকু হলুদ বেনারসি পরে মেকআপ আর্টিস্ট কাম বান্ধবী অর্চিতার সামনে বসে আছে। পাশে আরেক বান্ধবী নয়না। ভাবা যায় নয় না, যে মেয়ে একটু পাউডার লাগাতে এলে রেগে যেত, সে লাস্ট 2 ঘন্টা ধরে চুপটি করে বসে সাজছে। আরে রেজিস্ট্রি তো আর বারবার হবে না, সেজেনে রুকু যা মন চায়। অর্চিতাদি শোনো না, বলছি তোমার কাছে খোঁপায় লাগানোর জন্য কাপড়ের হলুদ গোলাপ আছে? বর্ণালী হাতে গয়নার বাক্স নিয়ে ঘরে ঢোকে। মল্লিক বাড়ির মেয়ে হয়ে খোঁপায় কাপড়ের গোলাপ লাগাবি কেন রে? তোর ঠাকুরদা এ বাড়ির মেয়ে বউদের খোঁপায় লাগানোর জন্য আসল সোনার গোলাপ কাঁটা গড়িয়ে রেখে গেছেন, বুঝলি? বর্ণালী অর্চিতার হাতে গোলাপ কাঁটাটি দেন। অর্চিতা সেটা রুকুর মাথায় আটকে দেয়। কি ভালো লাগছে রুকুকে। রুকু আয়নায় মুখ দেখছে। এটা পিসিমণির গোলাপ ছিল না মা? হ্যাঁ ছিল, এখন তুই এর একমাত্র উত্তরাধিকারী। রুকুর আয়নার ভেতর দিয়ে পেছনের বাগানের দিকে জানলাটা দেখা যাচ্ছে। সেখানে জগদ্ধাত্রীর ছায়া পড়ে। জগদ্ধাত্রী ইশারায় রুকুকে আশ্বস্ত করে। কেদারনাথ নিজের শোবার ঘরে কোঁচানো ধুতি ও গিলে করা পাঞ্জাবি পরে আয়নার সামনে দাঁড়িয়ে আতর লাগাচ্ছেন। অন্নপূর্ণা মাপছেন তাকে। এই যে হয়েছে হয়েছে, আর অত সাজতে হবে না, তোমার বিয়ে হচ্ছে না আজ। আমার আর বিয়ে কোথায় হলো? যেটা হলো সেটাকে বলে বিয়ে বাড়ি গিয়ে ফেঁসে যাওয়া। না হলে সে সময়কার নাম করা অভিনেত্রী চিত্রমালার সঙ্গে আমার বিয়ে তো প্রায় পাকাপাকি হয়ে গিয়েছিল। ওই শুরু হলো, সারা জীবনে অন্তত 56 বার এ কথা শুনেছি। দেখো, আবার লজ্জার মাথা খেয়ে বেয়ানের কাছে এসব গল্প করে বসো না। এই শোনো, তুমি বৌমাকে কি দিয়ে আশীর্বাদ করছো বলো তো? আরে লকারে আমার ইংল্যান্ডের রানীর ছবি দেওয়া ওই গিনির হারখানা রাখা আছে তো। রাখো তোমার গিনির হার। সোনার বেনের বাড়ি, ওদের বাড়ির আনাচে কানাচে না ওসব হারটার পড়ে থাকে। রুকুমার জন্যে একটা সারপ্রাইজ আছে। কি সারপ্রাইজ? কেদার সিন্দুক খুলে একটি ছোট্ট সোনার ব্যাডমিন্টন র্যাকেট বের করেন। দামি পাথর টাথর বসানো আছে তাতে। ও মা, কি সুন্দর সোনার ব্যাট! এটা কবে গড়ালে? তোমার বেটা আমায় শর্ত দিয়েছে, আমি যেন বৌমার খেলা বন্ধ না করি। আরে আমার মতো নারী স্বাধীনতায় বিশ্বাসী এ তল্লাটে আর কেউ নেই। তোর শ্বশুর মশাই, ভাসুর মশাই, কেউ না। ভাসুর মশাই কি গো? বলো জ্যাঠ শ্বশুর। ওই হলো। বলছি, জিনিসটা পছন্দ হয়েছে? হ্যাঁ, দারুণ পছন্দ হয়েছে গো। মল্লিক বাড়ির বৈঠকখানায় মুখার্জি ও মল্লিক ফ্যামিলি সকলে জড়ো হয়েছে। অর্চির সঙ্গে কেদার বদ্রি ছাড়া অর্চির কলকাতা থেকে আসা বন্ধু ডক্টর সুপ্রতিম বিশ্বাস আছেন। রুকুর পাশে মা, বাবা, জ্যাঠা ছাড়াও রয়েছেন নয়না ও অর্চিতা। রেজিস্ট্রার সইয়ের খাতা এগিয়ে নেন। রুকু ও অর্চি সই করে। সাক্ষী পর্ব মেটার পর রেজিস্ট্রার ওদের দিয়ে মালা বদল ও সিঁদুর দান করান। সারা জীবন একসাথে চলার শপথ গ্রহণ করান। রুকু ও অর্চি করজোড়ে সকলকে প্রণাম করে। রুকু তুষারকে প্রশ্ন করে, ছেলেটাকে কেমন পছন্দ করেছি কিছু বললে না তো জেঠু? দেখতে শুনতে তো ভালোই, ডাক্তারিটা কেমন করে সেটাই দেখার। এই, তুমি প্রেশার ঠিকঠাক মাপতে পারো?
পারি। ইঞ্জেকশন দিতে হাত কাঁপে? না, কাঁপে না। হাত পা ভাঙলে প্লাস্টার করে দিতে পারবে? উফ জেঠু, এগুলো সব কম্পাউন্ডারদের কাজ। কেদারের কাছ থেকে সোনার ব্যাট পেয়ে রুকু আহ্লাদে আটখানা, কিন্তু সকলকে চমকে দিয়ে তুষারকান্তি অর্চিকে একটা সোনার স্টেথোস্কোপ উপহার দেন। না, সোনার ব্যাপারে বেনেদের সঙ্গে পাল্লা দিতে যাওয়াটাই উচিত নয়। বদ্রি হতাশ হয়ে অর্চির পাশে দাঁড়ানো রুকুকে বলে ফেলে, ঈশ্বর জগদ্ধাত্রীর কাজ। ওই তুষারদাকে বলে দিয়েছে দাদা রুকুকে কি গিফট দিচ্ছে। না না কাকা, পিসেমণি তোমায় আমায় ছাড়া কাউকে দেখাই দেয় না। মল্লিক ঘাটে জগদ্ধাত্রীর পাশে বদ্রি বসে। আজ একটা অদ্ভুত তৃপ্তি অনুভব করছি, জানো জগদ্ধাত্রী। আমরা পারিনি, ছেলে মেয়েগুলো তো পারলো। ঠিক বলেছ। এবার কলকাতায় গিয়ে রুকু আর অর্চি তোমাদের সল্টলেকের ফ্ল্যাটেই একসঙ্গে থাকুক। এখন আর ওদের এদিকে আসতেই হবে না। এই দাঁড়াও দাঁড়াও, সবে রেজিস্ট্রিটা ভালোভাবে মিটেছে, এক্ষুনি অত তাড়াহুড়ো করতে হবে না। ভাইপো আগে ভালো করে পরীক্ষাটা দিয়ে নিক, তারপর না হয় দেখা যাবে। জানতাম তুমি এই কথাই বলবে। আচ্ছা তুমি কি বলো তো? এটা আবার কি প্রশ্ন? দুজনের বিয়ে হয়ে গেছে, দুজনে আইনত স্বামী স্ত্রী, কোথায় একসঙ্গে হানিমুনে যাবে তা না, দুজনে একই শহরে থেকেও এই পরীক্ষার পড়া করবে, ও ব্যাট দিয়ে বল মারবে। আরে ওটা র্যাকেট আর কক। ওই হলো। আচ্ছা একটা কথা বলো তো, রুকুদের খেলা শেখার স্কুলে কারেন্ট জল সব ওদের নিজেদের না? হ্যাঁ তাই তো, ওদের নিজেদের ইলেকট্রিক সাপ্লাই, ওয়াটার সাপ্লাই সব ক্যাম্পাসের মধ্যেই ব্যবস্থা করা আছে। চিত্রমালাকে বলি সব সাপ্লাই লাইনগুলো বিকল করে দিতে। রুকুটা একদম গরম সহ্য করতে পারে না, হাওয়া খেতে অর্চির ফ্ল্যাটে চলে আসবেই। চিত্রমালাটাকে? আরে চিত্রমালাকে তোমার মনে নেই? আমার সেই ছোটবেলার বন্ধু, খুব সুন্দর দেখতে ছিল, তোমার দাদার সঙ্গে বিয়ে ঠিক হয়েছিল। হ্যাঁ, আরে সে তো তারপর বোম্বে পালায় অভিনেত্রী হবে বলে। বোম্বে? কোথায় আর বোম্বে যেতে পারলো? ওই কলকাতায় 2-4টে টুকটাক রোলে অভিনয় করলো। এক প্রডিউসার ওকে বিয়ে করবে বলে কথা দিল, তারপর তো বিয়ে তো আর করলো না। তারপর মনের দুঃখে চিত্রমালা একদিন আত্মহত্যা করলো। আর কি করবে বলো? কেদার দাদাও তো তখন অন্নপূর্ণাকে বিয়ে করে নিয়ে চলে এসেছে। চিত্রমালা যাবে কোথায়? ওই কলকাতায় তোমাদের ফ্ল্যাট, তারপর রুকুদের স্কুল, সব যেদিকে ওই সেদিকেই তোর বাড়ি। ফাঁকা বাড়িতে সারাদিন একা একা পড়ে থাকে বেচারি, তবে একটা কাজ পাবে। তোমার সঙ্গে তার যোগাযোগ আছে? রেগুলার কথা হয় ওর সঙ্গে। আমি আজই সব প্ল্যান করে ফেলছি, দাঁড়া। সল্টলেকের 2 কামরার ফ্ল্যাটের সোফায় আধশোয়া হয়ে একটা মোটা মেডিসিনের বই নিয়ে অর্চি পড়ছে। কিছুক্ষণ পর বেশ বোর লাগে অর্চির। বইটা বন্ধ করে রেখে সামনের টেবিলে রাখা জলের বোতল থেকে জল নিয়ে খায়। মোবাইলটা তুলে নেয়, রুকুর নাম্বারটা ডায়াল করে। হ্যালো। হ্যাঁ হ্যালো, কিন্তু ব্যাপারটা কি, মানে সন্ধ্যে থেকে ফোন নেই কেন? আর বলো না, আমাদের একাডেমিতে একটা গ্রিড ফেলিয়ার হয়েছে, জল নেই, কারেন্ট নেই, সবাই বাড়ি চলে যাচ্ছে। যা, সে কি, তাহলে তুমিও চলে এসো। আমি এখন কি করে বাড়ি যাব? হাওড়া স্টেশন পৌঁছতে পৌঁছতে লাস্ট ট্রেন বেরিয়ে যাবে। ওফ রুকু, এখন আমাদের এই ফ্ল্যাটটাও তোমার বাড়ি, একটা অটো ধরে চলে এসো। আরে আমাকে এতক্ষণ জানাওনি কেন? আমি তোমাকে নিয়ে আসতাম। কিন্তু অর্চি, তোমার তো এখন পরীক্ষা চলছে, আমি এলে তোমাকে ডিস্টার্ব করা হবে। তারপর তোমার বাবা যদি জানতে পারেন। রুকু, তোমার প্রবলেমটা এখন ফার্স্ট প্রায়োরিটি। আমার পরীক্ষা, বাবার শর্ত, এই সব কিছু এখন সেকেন্ডারি ইস্যু, ঠিক আছে? তোমার বাবা মা যদি জানতে পারেন যে আমি এই শহরে থাকা সত্ত্বেও তোমাকে এতটা বিপদের মধ্যে রাত কাটাতে হয়েছিল, তারা কি ভাববেন বলো তো? আর কথা না বাড়িয়ে চুপচাপ চলে এসো, ঠিক আছে? আচ্ছা, আসছি। অর্চি কাকামণির নাম্বার ডায়াল করে। বদ্রি এদিকে গঙ্গার পার ধরে সাইকেল চালিয়ে চাদর মুড়ি দিয়ে বাড়ি ফিরছে। ফোন বাজলে সে ইয়াসেনের সেলুনের সামনে দাঁড়ায়। হ্যাঁ ভাইপো, সব ঠিকঠাক চলছে তো? হ্যাঁ কাকা, বলছি যে রুকুকে না আজকের রাতটা আমাদের ফ্ল্যাটে থাকতে হবে। এই মেরেছে কেন রে? আরে শোনো না, বলছি রুকুদের একাডেমিতে একটা বড় ধরনের গ্রিড ফেলিওর হয়েছে। তোর ব্যাচমেটরা সবাই বাড়ি চলে যাচ্ছে, কিন্তু ও তো এত রাতে আর ফিরতে পারবে না। তুমি একটু প্লিজ অমল কাকাকে ব্যাপারটা জানিয়ে রেখো না। রুকুর বাড়ির একজনের অন্তত কথাটা জেনে রাখা উচিত। বুঝেছি। ঠিক আছে, তুই ভাবিস না, আমি এদিকটা সামলাচ্ছি।
বদ্রি ফোন বন্ধ করলে ইয়াসিন উৎসুক চোখে তাকায়। কোনো খারাপ খবর বুদ্ধি দাদা? চিত্রমালা সাংঘাতিক আসেন ভাই, ভাগ্যিস দাদার সঙ্গে বিয়েটা হয়নি। চিত্রমালা? বদ্রি সাইকেল চালিয়ে বেরিয়ে যায়। স্টেশনে কার্তিকের চায়ের দোকানে আজ বিশেষ ভিড় নেই। অমল একাই চায়ের ভাঁড়ে চুমুক দিয়েছে। হঠাৎ দেখে কেদারনাথ একটা রিক্সা থেকে নেমে ছোট কিডস ব্যাগ হাতে এগিয়ে আসছে। অমল উঠে দাঁড়ায়, এগিয়ে যায়। আরে বেআই মশাই, সকাল সকাল চললেন কোথায়? আমি একটু কলকাতায় যাচ্ছি অমল। ছেলেটার পরীক্ষা চলছে। ওর সব পরীক্ষার সময় অন্নপূর্ণা রাত জেগে বসে থাকতো। ওকে দুধ গরম করে দিত, বড় হওয়ার পর কফি করে দিত। এই প্রথমবার ছেলেটা একদম একা একা পরীক্ষা দিচ্ছে। যাই, পরীক্ষার শেষ কটা দিন ওর সঙ্গে একটু কাটিয়ে আসি। আপনি এবার কষ্ট করে আচ্ছা বদ্রীনাথকে পাঠিয়ে দিলে পারতেন। না না, বদা দোকান সামলাক। আমি ওকে বলিনি যে আমি আজ কলকাতায় যাচ্ছি। বললেই ছেলেকে ফোন করতো, আর ছেলে বলতো তোমায় আসতে হবে না বাবা। আমি চুপি চুপি চলে এসেছি। বলছি, আমার রুকুমা ভালো আছে তো? হ্যাঁ, রুকু তো ভালোই আছে। ট্রেন এসে গেছে। কেদার ট্রেনে উঠে পড়েন। চলি অমল, ছেলের পরীক্ষা হয়ে গেলে রুকুমাকে নিয়ে একদিন বাড়িতে এসো। ও হ্যাঁ, বর্ণালীকেও আসতে বলে, কেমন? আসি। কেদারের ট্রেন বেরিয়ে যেতেই অমল রুকুর নাম্বার ডায়াল করে। রুকুর ফোন সুইচড অফ। অমল অর্চির নাম্বারও ডায়াল করে, সেটাও সুইচড অফ। অমল এবার কেদারের নাম্বার ডায়াল করে। সর্বনাশ হয়ে গেছে বদ্রীনাথ। বিছানায় অর্চি গভীর ঘুমে। রুকু চা নিয়ে এসেছে। উঠছি, এই উঠছি, উঠবে না? ওঠো, এত বেলা অবধি ঘুমিও না। অর্চির ওঠার কোনো লক্ষণ দেখা যায় না। রুকু তখন অবিকল কেদারের গলায়, বাবু সোনা, এই বাবু সোনা। অর্চি তড়াক করে লাফিয়ে ওঠে। বাবা কি ভীতু! এরকম এরকম করো না, জাস্ট মারা পড়বো কিন্তু। বেশ তো, অতই যখন ভয়, তুমি মন দিয়ে পড়াশোনা করো। আমি প্রিয়নগর চললাম। এই না না, আজকের দিনটা থেকে যাও না। এটা কিন্তু ঠিক হচ্ছে না উঠছি। তোমার বাবার শর্ত আমরা কিন্তু মানছি না। ঠিক আছে বাবা, বিকেলে ট্রেনে চলে যাও। আজ তোমার পরীক্ষাও নেই। সারাটা দিন একটু ভালো সময় কাটাই আমরা। সারাটা দিন? আর পড়াশোনার কি হবে? আরে গুলি মারো তো পড়াশোনায়। বেশ, ব্রেকফাস্টে কি খাবে? লুচি আর ছোলার ডাল। ও বাবা, আমার দৌড় কিন্তু ওই ম্যাগি অবধি। হ্যাঁ, আরে চাপ নিচ্ছ কেন? আনিয়ে নিচ্ছি। এখানে দারুণ একটা ব্রেকফাস্ট জয়েন্ট আছে। দাও ফোনটা দাও। এই কাল থেকে তো ফোনগুলো অন করা হয়নি, সেই ড্রয়িং রুমে পড়ে আছে। প্লিজ একটু ফোনগুলো অন করো না, আমি একটু বাথরুম থেকে আসছি। অর্চির ঘরের লাগোয়া বাথরুমে রুকু ঢুকে পড়ে। অর্চি বসার ঘরে এসে রুকুর ফোনটা অন করে সোফায় ফেলে দেয়। নিজের ফোনটা অন করতে যায়। হঠাৎ কলিং বেল বাজে। অর্চি আই হোল দিয়ে দেখে চমকে ওঠে। কেদার দাঁড়িয়ে আছেন। অর্চি দৌড়ে ঘরে, বাথরুমের দরজায় দুমদুম করে ধাক্কা মারতে থাকে। রুকু বেরিয়ে আসে। কি হলো? এরকম করছো কেন? আরে সর্বনাশ হয়ে গেছে, বাবা চলে এসছে। সে কি? এখন কি হবে? এই শোনো, বলছি তুমি গেস্ট রুমের দরজাটা লক করে বসে থাকো, ঠিক আছে? আমি বাবাকে ভুলিয়ে ভালিয়ে এই ঘরটা আটকে রাখবো। তার মধ্যে কিন্তু তুমি বেরিয়ে যাবে। আমার জামা কাপড় তো সব এই ঘরে। বাইরে অনেকবার বেলের আওয়াজ হচ্ছে, তার সঙ্গে কেদারের বাজ খায় গলা। বাবু সোনা, এই বাবু সোনা। আরে সব নিয়ে যাও। এনো পার্সটা নো। আর টাকা পয়সা আছে তো? আছে আছে আছে। সোজা একটা ট্যাক্সি নিয়ে স্টেশনে চলে যাবে, আমি পরে ফোন করব। রুকু ওর জিনিসপত্র নিয়ে পাশের ঘরে চলে যায়। অর্চি হাই তুলতে তুলতে দরজা খোলে। আরে বাবা তুমি? কি রে, আমি তো দরজা ভাঙার জন্য লোক ডাকবো ভাবছিলাম। এবার পরীক্ষার সময় এত বেলা অবধি ঘুমোচ্ছিস? আরে না গো, আজ তো ভোর 5টায় ঘুমোতেই গেছি। আহারে, বড্ড পরিশ্রম হচ্ছে না? কি করবি বল বাবা, জীবনে কিছু হতে গেলে এইটুকু পরিশ্রম তো করতেই হবে। যাকে শোন,
আমি এসেছি ওই ব্যবসার কিছু কাজ আছে কলকাতায়। তোকে আমি একদম বিরক্ত করব না, তুই মন দিয়ে পড় কেমন? আমি গেস্ট রুমে থাকবো। অর্চি বাবার হাত ধরে টানে। আরে না না বাবা, এ ঘরেই এসো না, এ ঘরে এসো। আরে আরে ব্যাগটা অন্তত রাখতে দে। হ্যাঁ তো ব্যাগ এখানেই থাকুক না। কি ব্যাপার রে, গেস্ট রুমের দরজা বন্ধ কেন? ওটা আমার একটা বন্ধু ওখানে ঘুমোচ্ছে বাবা। ওই রাতে আমরা গ্রুপ স্টাডিজ করছিলাম তো, তাই। ও, তা বন্ধু বান্ধবকে বাড়িতে ডাকছিস কেন এই পরীক্ষার সময়? ও খুব ভালো স্টুডেন্ট বাবা, সবাই বলে মেডিসিনে নাকি ওই টপ করবে। যাকে এক কাজ কর, নিচে ট্যাক্সিটা অনেকক্ষণ দাঁড়িয়ে আছে, ও আরও 100 টাকা পাবে। তুই একটু দিয়ে আয় তো, আমার কাছে খুচরো নেই। এই রে, 100 টাকা তো আমার কাছেও নেই। আশপাশের দোকান থেকে খুচরো করে নিয়ে আয়। আচ্ছা শোন, এই নে 500 টাকাটা ধর, ওই মোড়ের মারোয়ারির দোকান থেকে কটা সিঙ্গারা কিনে আনবি, ঘিয়ে ভাজা, তাহলেই খুচরো হয়ে যাবে। ওই আবার তুমি ঘিয়ে ভাজা সিঙ্গারা খাচ্ছ? এই তুই যাবি? আমার ওপর আর ডাক্তারি করতে হবে না, যা। অর্চি অনিচ্ছা সত্ত্বেও নেমে যায়। কেদার সোফায় রুকুর ফোনের ওপর বসে পড়েছিলেন। ফোনটা বেজে ওঠে। অর্চি ব্যাপারটা খেয়াল করেনি, সেই রুকুকে ফোন করেছে। কেদার দেখে ফোনে অর্চির ছবি, লেখা ডিয়ার হাজব্যান্ড কলিং। কেদার ফোনটা রিসিভ করে চুপ করে থাকেন। উল্টো দিকে অর্চির গলা। হ্যালো, শোনো, আমাদের ফোনটা বন্ধ রেখে গোলমালটা হয়েছে। সকালে তোমার বাবা, আমার কাকা সবাই ফোন করেছিল, আমরা তো কিছুই জানতে পারিনি। বাবা এখনো কিন্তু বাইরে বসে আছে। আমি নিচে এসেছি, একটু পরে বাবাকে ভুলিয়ে ভালিয়ে আমার ঘরে নিয়ে চলে যাব। তারপর তোমাকে একটা সিগন্যাল দেবো, তুমি তখন বেরিয়ে যাবে, ঠিক আছে? কেদার ফোন বন্ধ করে দেয়। উঠে অর্চির ঘরে গিয়ে খাটে শুয়ে পড়েন। একটু পরে অর্চি আসে। বাবাকে দেখতে না পেয়ে সিঙ্গারা টেবিলে রেখে ঘরে আসে। কেদার ঘুমোচ্ছেন। বাবা, ও বাবা, সিঙ্গারা খাবে না? বড্ড ঘুম পেয়েছে রে বাবু সোনা, অনেক সকালে উঠেছি তো, একটু ঘুমোতে দে। অর্চি দরজাটা টেনে বেরিয়ে আসে, গেস্ট রুমে টোকা দেয়। এই লাইন ক্লিয়ার, চলে এসো। ব্ল্যাক ট্র্যাকস্যুট পরে রুকু বেরিয়ে আসে, কাঁধে ব্যাগ। সে বেরোতে যাবে, পেছন থেকে কেদারের বজ্রকঠিন গলা আসে। দাঁড়াও। রুকু থমকে যায়। এদিকে ফেরো। রুকু পাথরের মতো দাঁড়িয়ে। তোমাদের সব চালাকি ধরা পড়ে গেছে, তাকাও আমার দিকে। রুকু ঘোরে, সে প্রায় কেঁদে ফেলেছে। বাবা বাবা বলছি যে ওর কোনো দোষ নেই বাবা। কালো ভয়ঙ্কর একটা সমস্যায় পড়ে গেছিল, তাই আমি ওকে এখানে আসতে বলি। চুপ, একদম চুপ। আমি তোমাদের সম্পর্ককে সম্মান করেছিলাম, আমাদের এত পুরনো পারিবারিক বিবাদ ভুলে তোমাদের বিয়েতে মত দিয়েছিলাম। তোমরা তোমরা আমার সামান্য একটা কথা রাখতে পারলে না, এত তাড়া তোমাদের। আজ থেকে তোমাদের দুজনের সঙ্গে আমার আর কোনো সম্পর্ক নেই। কেদার ব্যাগটা কাঁধে তুলে বেরিয়ে যান। অর্চি বাবাকে আটকাতে যায়, কেদার হাত তুলে তাকে থামিয়ে দেয়। কেদার বেরিয়ে যায়। রুকু হাও হাও করে কাঁদতে থাকে। মল্লিক বাড়ির সামনের বড় বারান্দায় বসে খবরের কাগজ পড়তে পড়তে চা খাচ্ছেন তুষারকান্তি। ব্রেকফাস্ট রেডি করছে বর্ণালী। বর্ণালীর মুখ ভার, তুষার সেটা লক্ষ্য করছেন মাঝে মাঝে। অমলকান্তি অন্যমনস্কভাবে বারান্দায় আসেন, একটা চেয়ার টেনে বসেন। এই বর্ণালী, আমাকে একটা চা দাও তো। আজ কোন দিকে সূর্য উঠেছে রে অমর? বাড়ির চা তো তোর মুখেই রোচে না। কার থেকে দোকান বন্ধ নাকি আজ? মন মেজাজ ভালো নেই দাদা। মেয়েটা দেখলাম ঘাটের সিঁড়িতে মুখ শুকনো করে বসে আছে। সকালে উঠে কত জগিং করত, ফ্রি হ্যান্ড করত, কিছুই করে না আজকাল। তুমিও তো হাত পা গুটিয়ে বসে আছো। কতবার বলছি একবার মুখার্জি ভিলায় যাও, কেদারবাবুর সঙ্গে কথা বলো, উনি আমাদের ভুল বুঝেছেন, সেটা তো ভাঙানো দরকার।
আমার আমার বড্ড ভয় করে। দাদা যদি সঙ্গে যান তাহলে যেতে পারি। শোনো, আমাকে এসব থেকে দূরে রাখো তোমরা। আমি রাগের মাথায় কেদারকে 4টে কথা শুনিয়ে দেবো, তোমাদের সমস্যাগুলো তখন আরো জটিল হয়ে যাবে। বদ্রীনাথ বাগানের গেট খুলে ঢোকে। অনুকূল তাকে একটা সেলাম দেয়। বদ্রীনাথ, এসো এসো এসো। দাদার মান কিছুটা ভাঙলো। বদ্রীনাথ বারান্দায় উঠে এসে একটা চেয়ারে বসে। আরে ধুর, ফালতু জেদ ধরে বসে আছে, কারোর সঙ্গে কথা বলছে না, দোকানে আসছে না, এমনকি খাওয়া দাওয়াটাও ঠিক করে করছে না। এক প্রহ্লাদ ছাড়া কারোর ও ঘরে যাওয়ার পারমিশনও নেই। বর্ণালী চা দেয় অমল ও বদ্রীকে। আচ্ছা, রুকুকে নিয়ে আমি একবার যাব? না না বৌদি, এতে হিতে বিপরীত হতে পারে। ভাইপোর পরীক্ষা শেষ হচ্ছে আজ, ফিরুক সে, তারপর কিছু একটা উপায় বার করা যাবে। আচ্ছা, আমি কি একবার ওই রুকুর সঙ্গে দেখা করতে পারি? হ্যাঁ হ্যাঁ, তা যাও না, ঘাটের সিঁড়িতে ওকে পাবে। বদ্রীনাথ ঘাটে এসে দেখেন রুকু একা একা মুখ শুকনো করে বসে আছে। কিরে, ঘাট পাহারা দিচ্ছিস? লাভ হচ্ছে না কিছু। লোকজন তো সেই দাঁত মেজে মুখ ধুয়ে কাপড় কেচে চলে যাচ্ছে। বাজে বকো না তো, এটা আমাদের প্রাইভেট ঘাট, এখানে ওসব করার পারমিশনই নেই কারো। বললেই হলো। এই তো একটা লোককে দেখলাম গাড়ু হাতে বেরিয়ে গেল, কি করতে এসেছিল কে জানে। কাকামণি ভালো হবে না বলে দিচ্ছি, খালি আজে বাজে কথা। এই তো দেখ তো, হাসলে কত ভালো লাগে বলতো তোকে। হ্যাঁ, কি দিনরাত শুকনো মুখে বসে আছিস বলতো? আমার জন্য সব ঘেটে গেল জানো কাকামণি। আরে কিচ্ছু হয়নি, সব দেখবি আবার আগের মতো হয়ে যাবে। তোর পিসির সঙ্গে কথা হয়েছে নাকি এর মধ্যে? না, দেখাই হয় না আর। বেটা ভয় পেয়েছে। জগদ্ধাত্রী, এই জগদ্ধাত্রী, কোথায় লুকিয়ে আছিস? সামনে আয়। জগদ্ধাত্রী বদ্রী ও রুকুর সামনে উদয় হয়। পিসিমণি, কোথায় ছিলে তুমি এতদিন? কোথায় আর যাব, এই বাড়িতেই মরে পড়ে থাকি। এই লোকটা গাঁগা করে চাচাচ্ছিল কেন রে? লজ্জা করে না? হ্যাঁ, হাঁটুর বয়সী ভাইজিটা দিনরাত মুখ শুকনো করে বসে আছে, কোথায় একটা উপায় বাতলাবি, তা না লুকিয়ে বেড়াচ্ছিস। কে বলেছে ওকে শুকনো মুখ করতে? কেদার দাদা তো আর ওদের আলাদা হতে বলেনি। আমি হলে তো ওই ফ্ল্যাট থেকে আর বেরোতামই না। শোন জগদ্ধাত্রী, তোর জন্য সবকিছু খারাপ হয়েছে, এই তোর জন্য। 2 দিন টাইম দিলাম তোকে, তার মধ্যে তুই সবকিছু ঠিক করবি, নইলে আজই তোর সঙ্গে আমার শেষ কথা হলো। বদ্রী চলে যায়। আজই শেষ কথা? কি একেবারে ভালোবাসার কথা হয় আমাদের মধ্যে? এই রুকু, তুইও কি মানিস আমার জন্য তোর ক্ষতি হয়েছে? তুই সত্যি করে বলবি। আচ্ছা তুই একটা কথা বল দেখি আমাকে। হ্যাঁ, সেদিন ওই অর্চির সঙ্গে থেকে তোর ভালো লাগেনি? তুই বলতো। পিসি তুমি থামবে? লজ্জা দেখো, নেকামো দেখি না আমি আর বাঁচি না। আর তোদের এই এক কাকা হয়েছে, আজও দাদার মুখের ওপরে কথা বলতে ওর হাঁটু কাঁপে। প্রহ্লাদ ছাড়া কেউ নাকি দাদার ঘরে ঢুকছে না, ঢুকবে কি করে? কাপুরুষের দল যত। কিছু একটা করো না পিসি, অর্চির বাবা তোমার কথা ফেলতে পারবেন না। আরে আমি কি চাই সকলকে দেখা দিতে পারি? তবে হ্যাঁ, ওই ঘরে আরেকজন আছে, তার সঙ্গে একবার দেখা করলে একটা কিছু উপায় হতে পারে। আরে তো শাশুড়ি মারে, কেদার মুকুজ্জের বউ, তিনি আবার নবাব নন্দিনী, ফটো ফ্রেম থেকে তিনি বেরোন না। আমাদের মতন বনে বাজারে ঘুরে বেড়াতে তার আবার পেস্টিজে লাগে। অর্চির মা? জগদ্ধাত্রীর রহস্যজনক হাসি হাসে। রাতের বেলা কেদার তার ঘরের জানলার দিকে একটা ইজি চেয়ারে বসে এক মনে আকাশ দেখছেন। প্রহ্লাদ ঘরে ঢোকে। বাবু, বড়দা বাবু। এখনো খিদে পাইনি, পরে খাবো। না বাবু, খাবার আনিনি। মগরা থেকে কিছু লোক এসেছে, মদন মোহনের পুজো হবে দোল পূর্ণিমায়। আপনি চাঁদা দেন তো প্রত্যেক বছর? ও বাহ, ওদের কথা ভুলেই গিয়েছিলাম। তুই বসা ওনাদের, আমি আসছি। কেদার সিন্দুক খুলে টাকা পয়সা নিয়ে বেরোন ঘর থেকে। সামনের জানলায় উঁকি মারে জগদ্ধাত্রী, তারপর ঢুকে পড়ে ঘরের মধ্যে। এদিক ওদিক ঘুরে বেড়ায়।
খোলা সিন্দুকটা বন্ধ করতে যায় চাবি ঘুরিয়ে। ছবি থেকে অন্নপূর্ণা দেখতে পান। এই কে রে? কে তুই? ওগো, তুমি কোথায় গেলে গো? আরে ঘরে তো চোর ঢুকেছে। এই চুপ চুপ, আমি চোর নই, জগদ্ধাত্রী। জগদ্ধাত্রী? ওই মল্লিক বাড়ির জগদ্ধাত্রী? তা তুই এ বাড়িতে কি করছিস, তাও আবার আমার স্বামীর ঘরে? এমন কিছু চাঁদপানা মুখ নয় তোমার স্বামীর। এই, তুই এখানে কেন এসেছিস একদম ঠিকঠাক বলতো। কেমন মেয়ে মানুষ তুমি? বিয়ের পর ছেলে বৌমা একসঙ্গে থাকতে পারছে না, তোমার প্রাণে একটু মায়া দয়া হচ্ছে না? কিছু বলতে পারছো না তুমি নিজের স্বামীকে? ও, তুই তোর ভাইজির হয়ে দরবার করতে এসেছিস? তা সেই বা কেমন মেয়ে বাপু? কোন আক্কেলে শ্বশুরের কথা অমান্য করে? এমন শ্বশুর পাবে? কোনোদিন শুনেছিস বৌমা খেলে বলে শ্বশুর বৌমাকে সোনার ব্যাট গড়িয়ে দিয়েছে? আমাকে আমার শ্বশুর তো ওই বিছে হার আর কানের পাশা ছাড়া কিচ্ছু দেয়নি। কিছু জানো না, এতে আমাদের রুকুর কোনো হাত নেই। এইসব হচ্ছে চিত্রমালার চক্রান্ত। চিত্রমালা? হ্যাঁ হ্যাঁ, চিত্রমালা। নিজে তো জীবনে কিছু পেল না, এখন তোমার স্বামীর সুখ দেখে হিংসে জ্বলছে। তোমাদের ছেলে বড় ডাক্তার হয়েছে, অমন সুন্দর বৌমা পেয়েছে, তারপর কেদার দাদার ব্যবসাতেও এখন কত নাম। কি সব প্রাইজ টাইজ পেলো, চিত্রমালার কি সহ্য হয় সব? ওই তো গিয়ে রুকুর খেলা শেষে স্কুলের কারেন্ট জল সব মেশিনগুলো থেকে সেসবগুলো খারাপ করে দিয়েছিল। বলিস কি রে জগদ্ধাত্রী, ওর পেটে পেটে এত? হ্যাঁ, তবে আর বলছি কি, সেদিন অত রাতে মেয়েরা যাবে কোথায় বলো তো? তোমার ছেলেই তো তাকে বলেছিল তুমি এখন মুখার্জি বাড়ির বউ, এখানে তোমার নিজের ফ্ল্যাট আছে, তুমি সেখানেই আসবে। ওরা কি করে জানবে বলো তোমার স্বামী সকাল সকাল সেখানে এসে হাজির হবে? দরজার কাছে কেদারের গলার আওয়াজ পাওয়া যায়। প্রহ্লাদ, প্রহ্লাদ, এবার আমার খাবারটা নিয়ে আয়, আমি এবার শুয়ে পড়বো। এই, তোমার স্বামী আসছে, এত রাতে আবার তাকে বকাঝকা করো না, বুঝেছো? শরীর টরীর খারাপ হতে পারে। কাল সময় করে জানিও ব্যাপারটা। আমি চললাম। জগদ্ধাত্রী জানলা দিয়ে বেরিয়ে যায়। কেদার ঘরে এসে ঢোকে। প্রিয়নগর স্পোর্টিং ক্লাবের মাঠের ধারে রাস্তা ধরে স্টেশনের সেই পাগল উদাস সুরে গান গাইতে গাইতে যাচ্ছে। দূর থেকে অর্চিষ্মান বাইক চালিয়ে এগিয়ে আসে। অর্চি বাইকটা পার্ক করে মাঠের ভেতর আসে। ভেতরে ঢুকে দেখে রুকু মাঠে জগিং করছে। অর্চিও একই ট্র্যাকে ছুটতে শুরু করে। রুকু, এই রুকু। রুকু অর্চির গলা শুনে স্পিড বাড়িয়ে দেয়। অর্চি জোরে দৌড়ে রুকুকে ধরে ফেলে। আরে কি হলো, কি কখন থেকে ডাকছি তো শুনতে পাচ্ছ না? অর্চি প্লিজ, তুমি এখান থেকে চলে যাও। আরে কি হচ্ছে কি রুকু? এভাবে প্রবলেম থেকে পালালে প্রবলেম সলভ হবে না। ওদিকে বাড়িতে একটা দমবন্ধকর পরিবেশ, বাবা ঘর থেকে বেরোচ্ছেই না, কাকা রাতে আমি ঘুমোলে তবে দোকান থেকে বাড়ি ফিরছে, সকালে আমি ওঠার আগে দোকানে বেরিয়ে যাচ্ছে। এভাবে কোনো সমস্যার সমাধান হবে বলো তো? আমার বাড়িতেও কি এমন ভালো পরিবেশ অর্চি? জেঠু ব্যবসা দেখছে না, বাবা অফিস যাচ্ছে না, এমনকি বাবা কার্তিকের দোকানে চাও খেতে যাচ্ছে না। শুধু পিসিমণি আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে সবকিছু ঠিক করার। কে? পিসিমণি। শোনো অর্চি, তুমি আমাকে যা খুশি বলো বলো, পিসিমণি আমাকে দেখা দেয়, পিসিমণি বৌদ্রি কাকাকেও দেখা দেয়। আমাদের দুজনকে সে খুবই ভালোবাসতো, তাই তাই সে আমাদের ছেড়ে যেতে পারেনি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তা কি বলছে শুনি তোমার পিসিমণি? সমস্যার সমাধানটা কি করে হবে? শোনো না, পিসিমণি আর তোমার মা মিলে দারুণ একটা প্ল্যান বানিয়েছে জানো। মনে হয় তাতে সব ঠিক হয়ে যাবে। অর্চি মাথায় হাত দিয়ে মাঠের মধ্যে বসে পড়ে। কি সব বলছো তুমি রুকু? কেদার নিজের ঘরে খাটের ওপর চোখে হাত চাপা দিয়ে শুয়ে আছেন। অন্নপূর্ণা ছবি থেকে লক্ষ্য করছেন। এই যে শুনছো, বলছি আর কতদিন এসব চলবে তোমার? কেদার উঠে বসেন। কি বলছোটা কি? এগুলো তোমার মনে হচ্ছে? তা নয় তো কি, যথেষ্ট হয়েছে। এবার এসব বন্ধ করো, নইলে ছেলের সংসারটাও ভাঙবে আর ব্যবসাটাও লাটে উঠবে। বাজে কথা বলো না তো। এই অন্নপূর্ণা বামনি বাজে কথা কোনোদিনও বলে না। শোনো, বাবু সোনার বিয়ের পর এই প্রথমবার মদন মোহনের দোলের দিন ছেলে বৌমাকে নিয়ে তুমি মগরা যাবে। ঠাকুরের আশীর্বাদী আবির ওদের গায়ে যেন লাগে। আমি এসব পারবো না। পারবো না বললে তো চলবে না বাপু। আচ্ছা একটা কথা বলো তো, সেদিন সকাল সকাল কার কান ভাঙানিতে তুমি বাক্স গুছিয়ে বাবু সোনার কলকাতার ফ্ল্যাটে চলে গিয়েছিলে? কান ভাঙানি? আমি নিজেই সেখানে গিয়েছিলাম, আর গিয়েছিলাম বলেই সবকিছু নিজের চোখে দেখতে পেয়েছিলাম। অর্চি বাড়ির মধ্যে প্রবেশ করে, দেখে বাবার ঘর আধ ভেজানো।
সে ঘরের সামনে এসে কান পাতে। এসব মিথ্যে বলতে তোমার লজ্জা করছে না? তোমার সব চালাকি আমি কিন্তু ধরে ফেলেছি। চালাকি? আরে আরে কি বলতে চাইছো একটু খোলসা করে বলবে কি? হ্যাঁ গো, 25 বছর তোমার সঙ্গে ঘর করেও তোমার মন পেলাম না। এখনো তুমি লুকিয়ে লুকিয়ে ওই চিত্রমালার সঙ্গে যোগাযোগ রাখো। চিত্রমালা? চিত্রমালা সে আবার কোত্থেকে এলো? আমি সব জেনে গেছি। সেদিন রাতে ওই চিত্রমালাই তোমাকে খবর দিয়েছিল তোমার ছেলে বৌমা একসঙ্গে থাকছে, আর সেই জন্যেই তুমি সকালবেলা উঠে ওরকম পড়ে কি মরি করে দৌড়লে। আমাকে অবধি বলে গেলে না যে তুমি কোথায় যাচ্ছ। আচ্ছা অন্নপূর্ণা, তোমার মাথাটা কি একেবারেই গেছে? অর্চি আর থাকতে না পেরে দরজা খুলে ঘরে ঢুকে পড়ে। কেদার চমকে যায়। কোনো রকমে নিজেকে সামলে নিয়ে কেদার ঘর থেকে বেরিয়ে যায়। এই প্রহ্লাদ, চানের জল দে রে, আজ একবার দোকানে যাব। অর্চি মায়ের ছবির কাছে এগিয়ে আসে। ছবিটার এদিক ওদিক দেখতে থাকে। ছবির গায়ে কান পেতে কিছু শোনবার চেষ্টা করে। তারপর ফটো ফ্রেমটাকে তুলে পেছনটা দেখবার চেষ্টা করে। নেই রে নেই, আমার ছবির পেছনে কিচ্ছু নেই। অর্চি চমকে ওঠে, মায়ের দিকে তাকায়। তোর বাপ তোর জন্য কোনো গোপন সিন্ধুক করে রাখেননি। যা হার কিপটে লোক। মা, তুমি কোথা থেকে এলে? কোথা থেকে আবার আসবো? আমি এখানে এসে কবে থেকে তোর জন্য বসে আছি বাবু। মা, আমি কিন্তু কোনো অন্যায় করিনি মা। রুকুকে আমি সেদিন একটা বিপদের হাত থেকে বাঁচানোর জন্য ওখানে থাকতে বলেছিলাম। বাবা শুধু শুধু আমাকে ভুল বুঝছেন। জানি রে বাবু, জানি আমার বাবু সোনা কোনো অন্যায় কাজ করতে পারে না। কিন্তু বাবা তো জেদ ধরে বসে আছে মা, আমাদের সঙ্গে কথাই বলছে না। বলবে বলবে, তোর বাবার জেদ কেমন করে ভাঙতে হয় সে আমার জানা আছে। শোন, তোকে একটা গোপন কথা বলি, এটা শুনে রাখ, সময় কাজে লাগাবি। কি কথা মা? কানে কানে বলবো। আমার আরেকটু কাছে আয়। অর্চি ফটোতে কান পাতে। সকাল সকাল অমল, তুষার ও বর্ণালী বারান্দায় বসে চা খাচ্ছে। হঠাৎ গেটের কাছে কি একটা গোলমালের আওয়াজ পেয়ে তারা গেটের দিকে তাকায়। দেখে অনুকূলের সঙ্গে মুখার্জি ভিলার খাস ভৃত্য প্রহ্লাদের কি একটা ঝামেলা চলছে। কি চলছে ওখানে? আরে এটা তো প্রহ্লাদ, কেদারদার খাস লোক। হ্যাঁ অনুকূল, ওকে নিয়ে আয় এখানে। অনুকূলের সঙ্গে প্রহ্লাদ এগিয়ে আসে। কি ব্যাপার, কি চাই এখানে? মুখার্জি বাবু নেমন্তন্ন চিঠি পাঠিয়েছে আপনাদের। কোন মুখার্জি? আগে বড় মুখার্জি, কেদার বাবু। ঠিক আছে, এই টেবিলে রেখে যাও চিঠি। আপনি ভেতরে আসবেন? হ্যাঁ, একটু একটু চা তো খেয়ে যান। আগে না মা জননী, বাবু বলে দিয়েছেন চিঠিটা দিয়েই চলে আসবি, একদম দাঁড়াবি না। ঠিক আছে, তুমি তাহলে এসো। হ্যাঁ আসছি। তবে আপনাদের এই 105 বছরের বুড়ো দারোয়ানটাকে বলে রাখবেন, এটা আমার বৌদিমণির বাড়ি। আমার যখন খুশি এখানে আসতে পারি, ও যেন বেশি বেচাল না করে। আমার বয়স 95। ধত্তেরি তোর 95, এই বয়সে মিথ্যে বলিস না রে, থম্মে সইবে না। প্রহ্লাদ বেরিয়ে যায়। আচ্ছা, কি ব্যাপার বলুন তো দাদা? আমার ভীষণ ভয় করছে। আরে ভয় পাস না তো, নকল নবিশ একটা। কেদারটা সারা জীবন আমাকে নকল করে কাটিয়ে দিল। তুষার চিঠিটা খোলে, জোরে জোরে পড়তে থাকে। পূজনীয় শ্রী তুষার কান্তি মল্লিক ব্যয় মশাই, আগামী 29শে ফাল্গুন দোল পূর্ণিমায় আমাদের রাধা মাধবের পুজো হবে মগরার মদনমোহন মন্দিরে। সঙ্গে বসবে কীর্তনের আসর ও মেলা। আমার স্ত্রী অন্নপূর্ণা বলে গিয়েছিল রাধা মাধবের দোলের আবির নববিবাহিত দম্পতির জন্য শুভ। তাই উক্ত দিবসে সকাল 9 ঘটিকায় আপনি, অমল ও বর্ণালী আমাদের বধূমাতা রুক্মিণীকে নিয়ে মদনমোহন তলায় উপস্থিত থাকবেন, এই আর্জি জানাচ্ছি। আমরাও শ্রীমান অর্চিষ্মানকে নিয়ে যথাসময়ে পৌঁছে যাব। নমস্কারান্তে, শ্রী কেদারনাথ মুখোপাধ্যায়।
দাদা, তাহলে কি রুকুর শ্বশুরমশাইয়ের দাদার রাগ ভেঙেছে? চিঠি পড়ে ঠিক বোঝা যাচ্ছে না বৌমা। নিজের বউয়ের নাম দিয়ে হালকা একটা প্যাঁচ মেরেছে। তবে হ্যাঁ, রুকুকে অস্বীকার করতে পারছে না। আর পারবে কোত্থেকে? এমন ছেলের বউ ভূভারতে খুঁজে পাবে? উফ, বাঁচা গেল। মদন মোহনের দোলে ছোটবেলায় যেতাম তো আমরা। পশুপতি কাকা নেমন্তন্ন করত। একটা অসাধারণ খিচুড়ি করেন ওনারা, সঙ্গে লাবড়া। আজ দোল পূর্ণিমা। মদন মোহনের মন্দির চত্বর আজ কলকাতা থেকে আসা কীর্তনিয়াদের গানে বিভোর হয়ে আছে। সামনের দিকের একটা সোফায় বসে মন্ত্রমুগ্ধ হয়ে গান শুনছেন কেদার। পাশে তুষারকান্তি, তার পাশে সোফায় বর্ণালী, অর্চি ও রুকু। বদ্রীনাথ অমলকে নিয়ে ইতস্তত ঘুরে বেড়াচ্ছেন। গান শেষ হওয়ার পর কীর্তনিয়ার দল হরিবোল ধ্বনির সঙ্গে আবির ওড়ালেন, বাতাসার হরির লুট দিলেন। ওনারা রুকু আর অর্চিকে ডেকে নিয়ে যান। ওরা মদন মোহনের পায়ে আবির দেয়। তারপর পুরোহিত মশাই ওদের ঠাকুরের আশীর্বাদী আবির দিলেন। রুকুকে ঠাকুর মশাই বললেন, যাও মা, এবার তোমরা দুজনে মিলে বড়দের পায়ে আবির দিয়ে প্রণাম করো। আমি যাই, কীর্তনিয়াদের সেবার বন্দোবস্ত করি, তারপর তোমরা খেতে বসবে। রুকু ও অর্চি প্রথমে বয়োজ্যেষ্ঠ হিসাবে তুষারের পায়ে আবির দিয়ে প্রণাম করে আশীর্বাদ নেয়। তারপর ভয়ে ভয়ে কেদারের দিকে এগিয়ে যায়। অর্চি ইশারায় রুকুকে আগে যেতে বলে। রুকু কেদারের পায়ে আবির ছোঁয়াতে যায়। কেদার পা সরিয়ে নিয়ে বলে, থাক থাক, আমাকে আর আবির দিতে হবে না, বাবা মাকে দাও। রুকু থমকে যায়। অর্চি এগিয়ে আসে। আচ্ছা, কি ব্যাপার, তুমি ওর প্রণামটা নিচ্ছ না কেন? আমরা কি করেছিটা কি বলো তো? কেদারের মুখ থমথমে। আহ ভাইপো, আজ শুভ দিনে এইসব কথা থাক না। না কাকা, অনেক হয়েছে। আমরা এখন কিন্তু আইনত স্বামী স্ত্রী। আমার স্ত্রীর একটা বিপদের রাতে আমি তাকে আমার ফ্ল্যাটে আশ্রয় দিয়েছিলাম। সেই রাতে একসঙ্গে থেকে আমরা কি এতটাই অপরাধ করে ফেলেছি যে আমাদের আর বাবাকে প্রণাম করার যোগ্যতাটাও নেই? রুকুমা, তুমি এখন আমাদের সঙ্গে এসো তো। ওনাদের বাপ ব্যাটার মান অভিমান মিটে যাক, তারপর আমরা আবার আসবো। এসো। কি হলো কি? একটা প্রশ্ন করেছি তো তোমাকে, উত্তর দাও। তুই আমাকে জানিয়ে কাজটা করতে পারতিস, কিন্তু তুই আমার থেকে কথাটা লুকিয়েছিলি। আচ্ছা, তুমি যখন দোকানের জমি কেনার টাকা চিত্রমালা দেবীকে বম্বে পালানোর জন্য দিয়েছিলে, তখন ঠাকুরদাকে জানিয়ে দিয়েছিলে? এই কি বলছিস? আসতে বল, সবাই শুনতে পাবে। সে কি? হ্যাঁ দাদা, দোকানের জমি কেনার টাকা তুমি চিত্রমালাকে দিয়েছিলে নাকি? আমি তো জানতাম সেটা বাবার সিন্দুক থেকে চুরি হয়ে গিয়েছিল। না, চুরি তো হয়নি। বাবা কোর্টে গিয়ে জমি রেজিস্ট্রি করাবেন বলে টাকাটা ঠাকুরদার থেকে চেয়ে নিজের কাছে রেখেছিলেন, আর পরে সেটা উনি চিত্রমালা দেবীকে দিয়ে দেন। ঠাকুরদা তখন সব জানতে পেরে ভীষণ রেগে গিয়েছিলেন ঠিকই, কিন্তু তার জন্য উনি বাবাকে এরকম মানসিক নির্যাতন করেননি, কখনো করেননি। এমনকি বাবার হঠাৎ করে মাকে বিয়ে করে বাড়ি নিয়ে আসার মতো ব্যাপারটাও ঠাকুরদা কিন্তু সহজভাবেই মেনে নিয়েছিলেন। সহজভাবে মেনে নেয়নি রে ভাইপো। তোর মামার বাড়ি হেব্বি চালাচ্ছিল। তাঁরা খোঁজ খবর করে বুঝেছিল তোর মায়ের সঙ্গে দোকানের জমি কেনার টাকাটা না পাঠালে পশুপতিনাথ মুখুজ্জে সহজে এ বিয়ে মানবেন না। কি হচ্ছেটা কি বধা? বাবু, বাবু তুই বিশ্বাস কর, তোর মাকে আমি টাকার জন্য বিয়ে করিনি। তাকে সত্যি পছন্দ হয়েছিল আমার। সারা জীবনেও আমি তাকে এই কথাটা বিশ্বাস করাতে পারলাম না। আমি বুঝতে পারছি না ওই চিত্রমালা নামটা হঠাৎ করে আমাদের জীবনে ফিরে এলো কিভাবে। এসব কিছুর পেছনে তো তারই হাত আছে। কে, কাকামণি? না, অবশ্য জগদ্ধাত্রীও কিছুটা দায়ী, কিন্তু চিত্রমালার দোষ বেশি। বদা, বদা এবার থাম তুই। এই বাবু শোনা, তুই যা বৌমাকে ডাক, ওর বাড়ির লোকজনকে ডাক। সবাই কি ভাবছে বল দেখিনি? ছি 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 ছি। চিত্রমালার দোষ বেশি, জগদ্ধাত্রীর দোষ কম। তুষারদা এসব জানতে পারলে বিয়াই বাড়িতে আমার আর মান সম্মান বলে কিচ্ছু থাকবে না। বদ্রীনাথ চিৎকার করে সবাইকে ডাকে, তুষারদা, অমল,
আরে বৌঠান, আরে তোমরা রুকুকে নিয়ে এদিকে এসো। দাদার আমার মান ভেঙেছে। এসো এসো এসো। সবাই হই হই করতে করতে এগিয়ে আসে। কেদার তুষারের সঙ্গে কোলাকুলি করে। খেল দেখালে বটে তুমি কেদার। আমার রুকুমা কই? রুকুকে কেউ দেখতে পায় না। খুঁজতে খুঁজতে মন্দিরের আরেক প্রান্তে গিয়ে দেখে রুকু একটা আলসেতে বসে মোবাইলে খুব মন দিয়ে কি একটা করছে। আরে রুকু, কি করছো তুমি ওখানে? আমরা তো তোমায় কখন থেকে খুঁজছি। হ্যাঁ, কিছু না, পড়ছি তোমার আজ রেজাল্ট বেরিয়েছে। রেজাল্ট? হ্যাঁ, আমার মোবাইলে নেটওয়ার্ক পাচ্ছি না, নইলে ওর রোল নাম্বার আমি জানি, এতক্ষণে রেজাল্ট কি হয়েছে দেখে ফেলতাম। যা বাবা, এই দোলের দিন কারোর রেজাল্ট বেরোয়? অর্চি নিজের মোবাইলে রেজাল্টের সাইটটা খোলে। সহজেই খুলে যায়। কি রে বাবু সোনা, তুই তুই পাশ করেছিস তো? অর্চিষ্মান চুপ। পড়ছি। অর্চি রুকুর হাতে মোবাইলটা দেয়। রেজাল্টের খবর পড়ে রুকুর মুখে হাসি। সে কেদারের দিকে তাকিয়ে বলে, তোমার ছেলে, বাবা বাবা তোমার ছেলে অল ইন্ডিয়ার ফার্স্ট হয়েছে বাবা। কি বললি? আমার ছেলে আমার ছেলে আমার ছেলে ফার্স্ট হয়েছে? হ্যাঁ বাবা, দারুণ সব মার্কস পেয়েছে অর্চি। এসব তোর জন্যই হয়েছে রে মা, এসব তোর জন্যই হয়েছে। তুই আমার ছেলের জীবনে না এলে এসব হতোই না। রুকু অর্চি একে অপরের দিকে তাকায়। সবাই অর্চিকে নিয়ে হই হই করতে থাকে। বড় হো বাবু সোনা, বড় হো। আরে থাক থাক, আমাকে আর প্রণাম করতে হবে না বাবা। আরে আরে আমাকে আবার। আরে বাবা আবার কোথায় চলে গেল? হ্যাঁ সত্যি তো, অমল কোথায় গেল? এই তো এখানেই ছিল। অমল, অমল। বাবা 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 তুমি কোথায়? অমলকে দূর থেকে দেখা যায় একটা শালপাতায় কিছু একটা নিয়ে এগিয়ে আসছে। খিচুড়ির টেস্ট একদম আগের মতো আছে। দেরি না করে চলে এসো সবাই। ওয়ান-7 FM রেইনবোর গল্প স্বল্পতে আজ শুনলেন শ্রীপর্ণা মিত্রের লেখা অর্চিষ্মানের বিয়ে। গল্পের কথক অর্ণব, ইয়াসিন ও অমল কল্পলাল, বদ্রী সমক, সেলুনের খদ্দের আত্রেয়, কার্তিক রাজীব, রুকু অপরূপা, পাগল সৌমিক, কেদার ও বয়স্ক লোক সুদীপ্ত, অর্চি অরিজিৎ, জগদ্ধাত্রী গোপা, অন্নপূর্ণা মৌসুমী, প্রহ্লাদ ও অনুকূল উজ্জ্বল, মোক্ষদা দেবলীনা, বর্ণালী শুক্লা, তুষার অর্পণ, অর্চিতা তানিয়া, নয়না অভিপ্সা ও ঠাকুরমশাই তাপস। গল্পের সূত্রধার সৌমি। শুনলেন গল্প স্বল্প। শুধু রেডিওতে নয়, গল্প স্বল্প শুনুন ইউটিউবেও। প্রতি রবিবার রাত 9টায় শুনুন নতুন গল্প আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল আকাশবাণী কলকাতায়।